আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি সারপ্রাইজ যে আহ এখন কে আসার কথা আর কে চলে আসলো, তাই না? ওকে। হ্যাঁ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের কি অবস্থা? তোমরা সবাই ভালো আছো? বলো, তোমাদের কি অবস্থা? হ্যাঁ। আচ্ছা। সো গেল। এই যে তোমাদের শোভন ভাই চলে আসবে, তো ওনার জন্য আমি হলো একটু আসলাম, ঠিক আছে? তো ওনার কারণে একটু আসলাম। ওকে। সো চলো তাহলে আজকে কি পড়া আমি একটু দেখি যে হলো এই চ্যাপ্টারটা। ভাই কেমিস্ট্রি ক্লাসে চলে আসি, ভাই আসেন গল্প করে যান। এইচএসসি 27। আসেন ভাই। অধ্যায় 3-এ চলে আসছে। হ্যাঁ, অর্থাৎ 3 পর্ব 4। এই কি অবস্থা তোমাদের? কি খবর? কেমিস্ট্রি ক্লাসে বায়োলজি টেক ওভার করলাম আমরা। অনুপ্রবেশ। আচ্ছা, এই তোমরা কেমিস্ট্রি কিভাবে পড়তেছো বলো তো? কেমিস্ট্রিতে কিন্তু সবাই সব ভর্তি পরীক্ষা হোক বোর্ড পরীক্ষা হোক খারাপ করে, আনফরচুনেটলি। হুম 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 ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট দেখবি ম্যাথে ফিজিক্সে টপ নচ এবং পুরোপুরি ভালো করে পড়তেছে, কিন্তু কেমিস্ট্রি কেমনে পড়বে কিভাবে করবে এটা পারে না। কারণ ভাই আমার কাছে মনে হয় যে ফিজিক্স আর ম্যাথে ম্যাথমেটিক্যাল প্রবলেম বেশি থাকে, ওরা কেমিস্ট্রিটাকে ওইভাবেই ধরে যে কেমিস্ট্রি তো মনে হয় খালি ম্যাথ, কিন্তু কেমিস্ট্রির যে হিউজ একটা পোর্শন প্লাস এই চ্যাপ্টারটা যে পড়তেছো, এটার ভিতরে ভাই একটা ফোঁটা কিন্তু ম্যাথ নাই, কাইন্ড অফ খুবই কম, খুবই রেয়ার। সো অনেক হাই লেভেলে গেলে, বাট তোমাদের এইচএসসি তে এই চ্যাপ্টার থেকে কিন্তু থিওরি বেস যে আসবে যে এই বন্ধন কেন হলো পোলার আয়ন দেখাইতেছে আবিজাবি। সো তোমরা কেমিস্ট্রিতে ওই থিওরিতে ফোকাস না করার কারণে কিন্তু ঝামেলায় পড়ে যাও। সো আই গেস এটা একটা মেইন কারণ। আর কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং এও পোলাপান এটাতে বিপদে পড়ে বা মেডিকেলে সব গেলেও জায়গায় বিপদে পড়ে। সো নাম্বার কম পায়। আর কেমিস্ট্রি কিন্তু সব জায়গায় ক্রুশাল একটা সাবজেক্ট। কেমিস্ট্রি ধরো মেডিকেলে 25, হুম যেখানে ফিজিক্সে মাত্র 15, হুম। বুয়েটে তো ইকুয়াল নাম্বার। হ্যাঁ। ভার্সিটি এবং হচ্ছে মেডিকেলে কেমিস্ট্রিতে সবচেয়ে কম নাম্বার পায় মানুষ। ফিজিক্সে আমি যখন পরীক্ষা দিচ্ছি 20-20 পাওয়া যেত, হুম হুম 15-তে 15 পাবে দেখবা, খুব সুপারফিশিয়াল প্রশ্ন আসে। বাট কেমিস্ট্রি প্রশ্নগুলা হাজারি স্যার থেকে আসে, কবির স্যার থেকে এবার প্রশ্ন আসছে। সো মোটামুটি যদি ভালো করে কনসেপ্ট ক্লিয়ার না করে দুই একটা বই ভালো করে পড়ানো হয়, সেক্ষেত্রে নাম্বারটা অনেক কম চলে আসে, হুম বুঝছো? বাট তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় 25-এর মধ্যে 20 আপ পাও, তার মানে একটা ভালো ভালো একটা তুমি পজিশনে আছো। নর্মালি মানুষজন 15, 16, 17 আটকা থাকে, হুম তো তুমি 20 আপ পাও মানে হচ্ছে ভেরি গুড। তো এটা করার জন্য কি করা লাগবে? অবশ্যই কনসেপ্ট ভালো করে নিতে হবে, থিওরি ভালো করে পড়তে হবে। তারপর যে প্রবলেমটা হয়, দেখো ফিজিক্স এবং ম্যাথে তুমি অনেক অনেক ম্যাথ প্র্যাকটিস করো, বাট কম্পারেটিভলি ফিজিক্সে, সরি কেমিস্ট্রিতে কি হয়, ধর চ্যাপ্টার 4 হুম হুম হুম। রাসায়নিক পরিবর্তন। কি কি টপিক আছে আজকে? না না, এটা তো এটার হ্যাঁ, মধ্যে ম্যাথ নাই। সো এটার এই মধ্যে চ্যাপ্টার গুলা কি ওরা খুব একটা গুরুত্ব দিয়ে পড়ে না, যে হুম ম্যাথ নাই, কিন্তু চ্যাপ্টার 4-এ পিএইচ এর ম্যাথ করতেছে, বাফারে ম্যাথ করতেছো, চ্যাপ্টার 2-এ তুমি ম্যাথ করতেছো দ্রাব্যতার গুণফলের, আয়নিক গুণফলের, তাই না? অনেক ম্যাথ ট্যাথ করতেছো। তো যে চ্যাপ্টার গুলো ম্যাথ কম থাকে, সেগুলো তোমরা খুব সুপারফিশিয়ালি পড়ো, ভালো করে পড়োই না। যার কারণে ওই জায়গাগুলো থেকে যে এমসিকিউ গুলো আসে সেগুলোতে মিস করো। ভর্তি পরীক্ষায় তো মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাথ তো খুব কম আসে। সো এই যে কনসেপচুয়াল জায়গা থেকে প্রশ্ন আসে, তখন এগুলো ভুল করা হয়। নট অনলি কনসেপচুয়াল জায়গা, অনেক ইনফরমেটিভ জায়গা আছে কেমিস্ট্রিতে, অনেক ইনফরমেশন যেগুলো বারবার পড়ে মনে রাখতে হয়, এবং টেক্সট বুক না পড়লে যেগুলো কখনোই মনে রাখা যায় না, সেগুলো ভুল কর। এখন প্রবলেম আরেকটা আছে, সেটা হচ্ছে ধর পোলাপেন ক্লাস করে কনসেপ্ট বুঝে, ভাইয়া যেগুলা বলে এগুলো নোট করে, হুম। কিন্তু বই তাকায় দেখে না। মেইন বই না পড়লে তো হবে না। এখন মেইন বই যদি তুমি না পড়ো ভাই, তোমার এই যে সিকোয়েন্স মিলাইতে পারবা না এবং ইনফরমেশন মনে রাখতে পারবে না, কনসেপ্টটা তুমি গুলায় ফেলবা। কারণ তুমি আলটিমেটলি কি করতেছো, একটা বইয়ের 3 ভাগের 1 ভাগের একটা নোট বানাইতেছো, হুম ক্লাস নোট, যেটার উপর রিলাই করে তুমি পুরা জার্নি শেষ করতে যাচ্ছ, বাট তুমি টেক্সট বুক পড়ছো না। অবশ্যই টেক্সট বুক করতে হবে। এখন টেক্সট বুক ভাই তুমি যেটা মন চায় সেটা পড়তে পারো, বাট আমি গুহ স্যারেরটা পড়তাম। তখন গুহ স্যারেরটা মেডিকেলের জন্য ভাই বলতো না। হুম। হাজারি স্যার। হাজারি স্যার আমি জানতাম না, হাজারি স্যার যে বলে, তো হুম আমি টেস্টের পরে হাজারি স্যার সম্পর্কে জানতে পারছি যে একটা বই আছে হাজারি স্যার। তখন মেডিকেলের জন্য এই বইটা পড়ছি। বাট এখন যেহেতু তোমরা জানো, হাজারি স্যারটা যদি ভালো করে পড়ো ইনাফ। হুম পাশাপাশি কবির স্যার, এখন এটা ভেরি টাফ দুইটা বই একসাথে পড়া। এখন আমি যেটা সবাই বলি, তুই এগ্রি করিস কিনা বলি, সেটা হচ্ছে পেপার 1-এর জন্য হুম। হাজারি স্যার পড়া ইনাফ। হ্যাঁ। হুম এবং তুমি যদি ধরো বুয়েট এসপিরেন্ট হও বা ইঞ্জিনিয়ার এসপিরেন্ট হও, সেক্ষেত্রে গুণগত রসায়ন এবং হচ্ছে তোমার চ্যাপ্টার 4, এই জন্য গুহ স্যারের বইটা একটু ভালো করে পড়বে, কারণ হুম গুহ হুম স্যারের বই আরেকটু ম্যাথমেটিক্যাল টার্মস গুলা, থিওরি গুলা একটু বেশি করে অ্যাডভান্স করে দেওয়া আছে। আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে জৈব যৌগ হাজারি স্যার ইনাফ, বাট আমি সাজেস্ট করবো জৈব যৌগ হাজারি স্যারের পাশাপাশি তুমি কবির স্যারের বইটা ভালো করে পড়ো। তুমি ইঞ্জিনিয়ার অ্যাসপিরেন্ট হও অথবা ভার্সিটি মেডিকেল অ্যাসপিরেন্ট হও,
এই যে জৈব রসায়নটা বললাম এতটুকুই। আর এর বাইরে আমি গো স্যারের বইটা রিসেন্টলি দেখছিলাম, সেটা হচ্ছে ওই তড়িৎ রসায়নে স্যার কিছু এক্সেপশনাল অঙ্ক দিচ্ছে। স্যারের হচ্ছে গো স্যার আমাদের ক্লাস টিচার ছিল, বুঝছো, কেমিস্ট্রি 2 বছর স্যারই পড়াইছে। তখন আমাদের বইটা ছিল এতটুকু, কিন্তু স্যারের যে নোট খাতা ছিল এটা ছিল এতটুকু। তো স্যারের ওই নোট খাতাগুলো দেখতেছি আলটিমেটলি বইয়ের মধ্যে স্যার অ্যাড করতেছে। তো তড়িৎ রসায়নে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম স্যার দেয়, ওইগুলো একটু পড়তে পারো, ম্যাথ গুলো করতে পারো। সো আমি কিন্তু দেখো ওভারঅল অল্প সময় তোমাকে বললাম যে কেমিস্ট্রি কোন বইটা পড়বা, কিভাবে কিভাবে পড়বা, কোন চ্যাপ্টারে ডাবল বই পড়ার দরকার আছে, এবং তুমি মেডিকেল স্টুডেন্ট হলে কি, ইঞ্জিনিয়ার স্টুডেন্ট হলে কি। সো এই কথাগুলা শোভন আসলে তো ভালো হয়েছে, এই তোমাদের জন্য ভালো হয়েছে তাই না, তোমাদের একটু বলে দিতে পারলাম। সো এটা একটু লিখে রাখো, কেমিস্ট্রিটা এভাবে বলার চেষ্টা করো। তারপর আর কি বলবো? এই তো ভাই মানে সামারি যেটা কি, তুমি ম্যাথ দেখলেই যে চ্যাপ্টারে যেইটাই তুমি ম্যাথ পাবা, ভাববা যে ওই ম্যাথটা আমি হাজারি পড়তেছি বা কবির পড়তেছি, যেটাই পড়তেছি তোমাদের কলেজে যেটাই পড়াচ্ছে না কেন, এগুলো সাথে বইটা ভালো। হ্যাঁ গুহ স্যারের বইটা পড়ে ফেলবা ম্যাথের জন্য। প্রত্যেকটা মানে ম্যাথের জন্য তুমি গুহ স্যারের বইটা ফলো করবা, যে যে চ্যাপ্টারে ম্যাথ আছে। আর থিওরি ভাই ভালো সাজেশন দিই, সেটা তো থিওরি গুহ স্যার পড়তে যায় না। গুহ স্যারের থিওরি অতিরিক্ত হাই লেভেলের, সো মানে কিছু এতই হাই লেভেলের যে উল্টায় পাল্টায় যাবে অন্যান্য বইয়ের সাথে মিলায় পড়তে গেলে। সো গুহ স্যারের থিওরি দেখো না, তোমার ভালোর জন্যই বলতেছি, ঠিক আছে? তুমি বুয়েট অ্যাসপিরেন্ট হলেও দেখো না। আর মেডিকেল অ্যাসপিরেন্ট বা এইচএসসির জন্য হাজারি স্যার এনাফ। আর কারো ইচ্ছা থাকলে কবির স্যারটা দেখতে পারো। ডায়াগোনাল বই তো আমরা দিয়ে দিয়েছি, হ্যাঁ এই তুমি দেখেন বই। অ্যাপে চেক করো, হ্যাঁ অ্যাপে চেক করো চ্যাপ্টার ওয়াইজ যে হুম চ্যাপ্টার গুলো পড়ানো হয়েছে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে, যেগুলো পড়ানো হবে হুম সেই সবগুলো কিন্তু দাগানো চ্যাপ্টার গুলো দেওয়া আছে তোমাদের। হুম হুম সো অ্যাপটা চেক করো, দাগানো বই পাওয়া যাবে। এবং দাগানো বইটা হচ্ছে হাজারি স্যার, হুম গো হুম। স্যারের না, গো হাজারি স্যার স্যার। হাজারি স্যার, কিছুদিন আপ। হাজারি স্যার সবকিছুর জন্য মোটামুটি প্রিলিমিনারি লেভেলে, থিওরির জন্য এনাফ। আমার কাছে মনে হয় ধর মানে থিওরি তো সব জায়গায় মোটামুটি সেম, এখন ওই থিওরিটার অ্যাপ্লিকেশন ভিন্ন ভিন্ন ভাবে ম্যাথে করা যায়। সো ওই ম্যাথের অ্যাপ্লিকেশন দেখার জন্য গো স্যারের বইটা দেখো। বাট আমাদের ক্লাস হাজারি স্যার, তুমি যদি ভালো করে পড়ো, আমি জানি না কেমিস্ট্রি শিশির বা ওরা কি বলছে, ওদের সাথে সাংঘর্ষিক হলে সমস্যা হয়ে যাবে। যাই হোক, তো ওরা যদি যেগুলা পড়ায় সেগুলো তুমি যে বই থেকেই পড়ো না কেন, হাজারি স্যার হোক, লিঙ্গন স্যার হোক, তাহলে দেখবা মোটামুটি তোমার সব থিওরি পড়া হয়েছে। তারপর ম্যাথের জন্য তুমি গুহ স্যার দেখো, হাজারি স্যার দেখো। বাট স্পেসিফিক্যালি মেডিকেল অ্যাসপিরেন্ট হলে হাজারি স্যারকে স্কিপ করা যাবে না, হাজারি স্যারের বইটা ভালো করে শুরু থেকে পড়তে হবে। আর জৈব যৌগের জন্য হাজারি প্লাস কবির স্যার, বুঝছো? তো এটাই ছিল সারমর্ম এতক্ষণ কথা। শোভন কি আসছে? এই তো ভাই। ক্লাসে কি পড়াবে? আজকে তোমাদের তো বিভিন্ন অক্সাইডের সাথে পানির বিক্রিয়া, আচ্ছা, বিক্রিয়া, ঠিক আছে, ভালো কথা। যোজ্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। So, হুম এই যে কয়েকটা টপিক, এই টপিক থেকে তুমি এই যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এগুলো এখান একটা থেকে তুমি টুইস্ট। সিকিউ হুম পাওয়া, লিখে রাখতে পারো সিকিউ পাওয়া। হুম 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 যেমন হচ্ছে ইলেকট্রন আসক্তি হচ্ছে হ্যালোজেন গ্রুপের একটা এক্সেপশন আছে। হুম নরমালি হুম। ক্লোরিনটার ইলেকট্রন আসক্তি কি হয়? হ্যাঁ ইয়ে, ক্লোরিন ইলেকট্রন আসক্তি ক্লোরিনের হলে একটু বেশি হয়, সব থেকে বেশি, কেন হ্যাঁ। বেশি হয়? ওই যে লাস্ট শেলের ইলেকট্রন ইলেকট্রন ডেনসিটি বিকর্ষণটা বেশি হয়ে থাকে যায়, না, হ্যাঁ ইলেকট্রন ডেন্সিটি। ডেনসিটি বেশি হয়ে যায়। ঠিক আছে, আয়নীকরণ শক্তি দেখবে ওই যে হাফ ফিল, ফুল ফিল, যে হুম ব্যতিক্রম গুলো আছে। ঠিক আছে, নাইট্রোজেন, তারপর নাইট্রোজেনের সাথে কার, নাইট্রোজেনের সাথে কার বলতে মিল নাইট্রোজেন আছে? অক্সিজেনটা, হ্যাঁ নাইট্রোজেন 3, অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেন, 3.5। ঠিক আছে, হ্যাঁ। ফসফরাস সালফার, হুম বেরিলিয়াম বোরন। এই যে হাফ ফিল বা হুম হুম হাইটের কারণে নরমাল যে সিকোয়েন্সটা আছে এটা যে ডিসরাপশন হয়। হুম ঠিক হুম আছে, তোমরা কি পড়েছো, বাম থেকে ডানে, ডান থেকে বামে পড়েছো না? হুম একটা জাস্ট বাম থেকে ডানে, আর হচ্ছে উপর থেকে নিচে, হুম পর্যায়ভিত্তিক ধর্ম, গ্রুপ ভিত্তিক ধর্ম। হুম। তো এটা তো কমন, আমরা এটা পড়ায় দিই, এখন পড়ালে সব মাইন্ড করতে পারবে। এটার জন্য ওই যে মেডিকেল ক্লাস যখন শুরু করবো তখন তখন দেখা দিব না। হ্যাঁ। বাট এখন তখন যেগুলো পড়াই থিওরিটা ভালো করে পড়ো, হয়ে যাবে ইনশাআল্লাহ। হুম। বল। আচ্ছা। আর এই তো একজন জিজ্ঞেস করতেছিল যে তোমাদের ক্লাসে যে গিফট দিব বলছিলাম, আসলে এই যে মাঝখানে আহ বিভিন্ন ইলেকশন গেল, সবকিছু তো তখন হলো শাটডাউন হয়ে গেল, সো এই কারণে তখন আর পাঠানো হয় নাই। তবে হলো এই তো কিছু মানুষেরটা পাঠিয়ে দিছি, আর কিছু মানুষের গুলো চলে যাবে শীঘ্রই, ঠিক আছে? এটা নিয়ে প্যারা খেও না। সো গিফটের কথা জিজ্ঞেস করতেছিল যারা, আর যারা হলো ওই তো পাও নাই, এখনো পৌঁছাও নাই বা কোনো মেসেজ পাও নাই, যে কয়জন গিফট পাওয়ার কথা ছিল, তারা আমাকে আরেকবার একটু মেসেঞ্জারে নক দিও তো, তাহলে আমি আরেকবার ক্রস চেক করে নিব, ঠিক আছে? যারা জিজ্ঞেস করতেছিল গিফটের কথা। ওকে। সো এখন ভাই এদিকে লিখতেছে, ওকে ভাই কতগুলো ইম্পর্টেন্ট জিনিস লিখতেছে। এখন তোমাদেরকে সোহন ভাই আস্তে আস্তে যতটুকু বলা যায় বা ইয়ে করা যায়, এই জায়গায় হলো ভাই তড়িৎ ঋণাত্মকতা, ওই যে না ভ্যালু গুলো মুখস্থ রাখতে হয় না, তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু, তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু গুলো মনে রাখার কিন্তু সুন্দর একটা টেকনিক আছে। যে হ্যাঁ, যে ওইটা ভাই পর্যায় আমি একটা সারণীতে আছে কিনা, হ্যাঁ আপনি একবার বানাই দেখেন। দিব, এরকম হ্যাঁ সাজাইলে হ্যাঁ বন্দুকের মতো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে সবই শিখাই দিবেন নাকি ভাই, প্রি না, 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 মেডিকেলের না, জন্য কোনো কিছু কিছু না। রাখেন? সব প্রি মেডিকেলের জন্য রাখবো। ওইটা প্রি মেডিকেল কবে শুরু করবো আমরা? এটা তোমাদের ইয়ার ফাইনালের পরে, বুঝছো? এখন প্যারা খাও না, ইয়ার ফাইনালের পরে আস্তে আস্তে শুরু করবো। এখন জাস্ট যখন যে ক্লাসটা হয় সেই ক্লাসে ফার্স্ট ইয়ারে যাতে গ্যাপ নিয়ে তুমি সেকেন্ড ইয়ারে না উঠো, এটা এটা এনশিওর করো।
বাকি সবকিছু ওকে হয়ে যাবে, কোন টেনশনই নেই। ওকে, দেখি ভাই এখানে কেউ গানলো দেখাইতেছেন? না, এটা হচ্ছে এই যে উপর থেকে নিচে এগুলা কমবে। হ্যাঁ ভাই, একটা ওই যে জিনিস পড়ছিলাম, বিধাতার পরীক্ষা। হ্যাঁ, তো বিধাতার পরীক্ষা চারটা জিনিস হলো খালি বিপরীত হয়, এইদিকে কমে এইদিকে বাড়ে, আর বাকিটা হচ্ছে বাকিগুলো উল্টা হয়। সো এই হলো কাহিনী। আর এই চ্যাপ্টারে কিন্তু অনেক অনেক গণনাঙ্ক যেগুলো মুখস্থ করার দরকার নেই, হুম। যেগুলো মুখস্থ করার দরকার নেই। কেমিস্ট্রি বই থেকে ওভারঅল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে 6 থেকে 7টা গণনাঙ্ক স্ফুর্ণাঙ্ক, বা আমি যদি বলি ক্যালকুলেট করতে দাও, যোগাযোগ আছে 4-5টা, 8 থেকে 9টা গণনাঙ্ক স্ফুর্ণাঙ্ক পড়লেই মোর দেন ইনাফ। আর এই যে ইলেকট্রন আসক্তি হ্যালোজেন গ্রুপেরটা পড়লেই হয়। আয়নীকরণ শক্তি আহ, কয়েকটা জিনিসের 3-4টা, এটা আমরা ক্লাসে পড়ানোর সময় বলে দেবো, ম্যাগনেসিয়াম সোডিয়াম পটাশিয়াম, ঠিক আছে, এগুলো মনে রাখলেই হয়ে যাবে। আর তড়িৎ ঋণাত্মকতা যেটা প্রাপ্য বলছে, তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু আমি হয়তো 5 থেকে 6টা বলবো, ওই 6টার মধ্যেই আসে। সো এই ভ্যালু গুলা নিয়ে প্যারা খাবে না, পোলাপান অনেক প্যারা খায় ভাই, সবগুলার ব্যাস আমার ব্যাসার্ধ মুখস্থ করতে হবে, এই করতে হবে সেই করতে হবে, সবগুলো গণনাঙ্ক স্ফুর্ণাঙ্ক মুখস্থ করতে হবে, এগুলো দরকারই নেই। ঠিক আছে, জাস্ট কনসেপ্টটা বোঝো কেন হয়, কেন এই আয়নীকরণ শক্তি বাড়ছে কমছে, শিল্ডিং এফেক্টটা কি, কোথায় হচ্ছে না হচ্ছে, কখন হবে হবে না, ঠিক আছে, এই জিনিসগুলো জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে বারবার বইটা পড়ো, ইনাফ। আর এখান থেকে এই চ্যাপ্টার থেকে তুমি যেটা করবা, যে চ্যাপ্টারে ম্যাথ কম সেই চ্যাপ্টার হচ্ছে সব থেকে অবহেলিত একটা চ্যাপ্টার, বুঝছো, ওই চ্যাপ্টারে আমরা বোর্ডের প্রশ্ন সলভ করি না। তো তোমরা বোর্ডের প্রশ্ন সলভ করতে কার্পণ্য করবে না এই চ্যাপ্টার থেকে। এই যে ওকে, ভাই সেই জায়গায় চলে আসছে, এই এই যে বিধাতার পরীক্ষা ভাই। দেখো সব। হ্যাঁ, বিধাতার পরীক্ষাতে বিজারণ ধর্ম ছিল, হ্যাঁ, তারপরে হলো ধাতব ধাতব ধর্ম ছিল ধর্ম, বিধাতা, আর তড়িৎ পারমাণবিক আকার ছিল মনে হয়, ব্যাস বা ব্যাসার্ধ ব্যাসার্ধ ছিল, আকার। এটা ছিল। আর হলো দিয়েছিল ক্ষারীয় ধর্ম, এই যে ক্ষারকীয় ধর্ম। সো এই কয়টা জিনিস হলো খালি, এই যে দেখো যে কয়টাতে লাল গোল দিলাম, এগুলো এটা খালি একটু ডিফারেন্ট, বাকি সব এগুলো হলো সব ডিফারেন্ট খালি। সো এইটা হলো, এই চারটা জিনিস হলো খালি ডিফারেন্ট, দেখো। হ্যাঁ, এটা এক জায়গায়, এই যে একটা, আর এই যে একটা। তো বাকি দেখো সব এই same। চারটা হলো মনে রাখতে পারবা বিধাতার পরীক্ষা দিয়ে, আর মনে রাখবা এই চারটার বাইরে যদি কোনো কিছু আসছে, বিধাতার পরীক্ষার মধ্যে মিলাইতে পারতেছো না, বিজারণ ধর্ম আসে নাই, জারণ ধর্ম আসছে, ধাতব ধর্ম আসে নাই, অধাতব ধর্ম আসছে, ক্ষারীয় ধর্ম আসে নাই, অম্লীয় ধর্ম আসছে। সো এই টাইপের, মানে এই কয়টা জিনিসের বাইরে এই চারটা জিনিস, বিধাতার পরীক্ষা এই চারটার বাইরে যদি আসে, তার মানে ওকে ভাই, টাটা বাই বাই, অন্য জিনিসটা বলে দিবা, উল্টাটা বলে দিবা। আর বিধাতার পরীক্ষায় এই চারটা জিনিস হলো একই রকম, ঠিক আছে, মানে বাম থেকে ডান দিকে হ্রাস পাই এই চারটা জিনিস, আর উপর থেকে নিচে আর বৃদ্ধি পায়। এটা হচ্ছে তুমি স্টার মার্ক দিয়ে রাখতে পারো, মানে তোমার কলমের কালি শেষ হয়ে যাবে, বাট এটার গুরুত্ব শেষ হবে না, এত গুরুত্ব, এবং তুমি লিখে রাখতে পারো। তোমার বোর্ড পরীক্ষা হোক, তোমার ভর্তি পরীক্ষা হোক, তুমি বুয়েট অ্যাসপিরেন্ট হও, বা বুয়েটের সময় তোমার যদি প্রিলি হয় প্রিলি হোক, এখন তো প্রিলি হয় না এই বছর, ভার্সিটি পরীক্ষা হোক, তোমার এই চার্ট থেকে তুমি প্রশ্ন পাবা না এমন কোনো পরীক্ষা থাকবে না ইনশাল্লাহ, এটা লিখে রাখো। যে ভাইরা বলে দিয়েছে এই চ্যাপ্টার হচ্ছে এই চার্ট এতটা ইম্পর্টেন্ট, কোনো জায়গা থাকবে না যে এই চার্ট থেকে প্রশ্ন আসবে না। এমসিকিউ, এইচএসসির বলো, ভার্সিটির বলো, মেডিকেলের এবং বলো। তোর হচ্ছে ক্ষত হ্যাঁ, আসতে পারে, গত আসতে পারে, যেটা হ্যাঁ, হ্যাঁ, ব্যাখ্যা কর, ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা কিন্তু সেম। যে ভাই বাম থেকে ডানে যাচ্ছি, বাম থেকে ডানে গেলে কি আলটিমেটলি একই পর্যায়ে আসছে শোভন, হ্যাঁ, আসতে এই চায় তো, আয়। আমি পড়াই ফেললাম তো। দেখে একটা তৃপ্তির নিঃশ্বাস পেয়েছি। আচ্ছা, আমরাও তোর থেকে তৃপ্তি নিঃশ্বাস পেয়েছি, তুই আসছস, এই যে নাইলে ভাবছিলাম আমাদের ইনি পড়াইতে হয় দুইজন। হ্যাঁ, এবং আপনারা তো এগুলা পড়াই আসছেন ওই দিন মেডিকেলে। তা ঠিক আছে, কিন্তু তোর ক্লাস করতে চায় ওরা। ওয়াও। এবং ওদের এতক্ষণ বললাম যে বোর্ডের যে কেমিস্ট্রিতে একটা অবহেলিত সাবজেক্ট, অনেকে পাত্তাই দেয় না, কিন্তু কেমিস্ট্রিকে সবচেয়ে ধরা খায়। এবং কেমিস্ট্রি মার্কস মেডিকেলে যেমন 25 মার্কস, ভার্সিটিতে আছে, বইটা তো ইকুয়াল মার্কস। সো আমি যদি বলি ফিজিক্স থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কেমিস্ট্রি, এবং নট অনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই তিনটা যদি কম্পেয়ার করি, তুমি কেমিস্ট্রিকে টপে রাখবে ইম্পর্টেন্সের ক্ষেত্রে, কারণ ম্যাথ তো মেডিকেলে নেই, কেমিস্ট্রি কিন্তু মেডিকেলেও আছে। এমন কোনো ভর্তি পরীক্ষা নাই যেখানে কেমিস্ট্রি নেই, ম্যাথ আবার অনেক ক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট হিসেবেও রাখা যায়, রাখা যায়, এবং এতে একটু এফোর্ট দিলেই কিন্তু ভালো আউটপুট করা অনেক যায়। বেশি বের এবং করে আনা আমার যায়। কাছে পার্সোনালি কেমিস্ট্রি ছিল ফেভারিট, এই ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে, বুঝছো, কেমিস্ট্রি পড়তাম, এর মধ্যে অন্যতম কারণ ছিল গুহ স্যার, বিপ্র স্যার, ভালো ভালো টিচার পাইছি, তোমরা তো ভালো ভালো টিচার পাচ্ছ, শোভন, শাওন ভাই ক্লাস নিবে ফিউচার, শিশির আছে। সো এই জিনিসটাকে ক্যাপিটালাইজ করো। আর তোরা কি কোন বই পড়াস, আমরা তো বলছি হাজারি স্যার পড়তে, এবং হচ্ছে ধর জৈব যৌগের জন্য হাজারি এবং কবির স্যার, আর ধর কিছু চ্যাপ্টার গুণগত রসায়ন, তারপর হচ্ছে তো রাসায়নিক পরিবর্তন যেটা পিএইচএ ম্যাথ গুলো করাস, বাফার টাফার, ওইগুলোর জন্য ম্যাথ পোর্শনে হাজারি স্যার পাশাপাশি যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট গুহ স্যারের ম্যাথ গুলো দেখতে। এর বাইরে কি আদৌ দরকার আছে অন্য বই, অন্য কয়েকটা বই পড়ার? কারণ ওরা একাডেমিকের ক্ষেত্রে আমরা বলছিলাম যে তথ্যের ক্ষেত্রে সব হাজারি। হাজারে স্যার ছাড়া তো আর কোনো উপায় নেই, হাজারে স্যার। আর কনসেপ্টের জন্য যারা কিছুটা দুর্বল আছে ওদের জন্য মাহবুব লিঙ্কন স্যারের বইটা, আচ্ছা, মানে আর তাহলে কনসেপ্ট হাজারি স্যার স্ট্যান্ডার্ড সবার জন্য। হাজারে স্যার সবার জন্য স্ট্যান্ডার্ড। আর গুহ স্যারেরটা আমরা বললাম, গুহ স্যারের থিওরি অ্যাডমিশনে গুলা বেশি অ্যাডমিশনে গেলে কমপ্লিকেটেড, গুহ স্যারের থিওরি গুলা বেশি কমপ্লিকেটেড,
সো এটা যেটা হয়, তুমি একটা ফাউন্ডেশন লে অফ করো, আগে হাজারের সেটটা পড়ো, তারপর ভাইয়ারা যে ভাই বলে ওইখান থেকে এক্সট্রা কিছু থিওরি পড়ো। আদারওয়াইজ আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে গোসারের বই যদি শুরু থেকে কেউ পড়তে চায়, হ্যাঁ, প্যারা শেষ খাই করতে যাবে, পারবে না তো। শেষ করতে পারবেন। আর আরেকটা বিষয় আমার মনে হচ্ছে কেমিস্ট্রিতে এই পর্যন্ত ওরা যতগুলা ক্লাস করছে আজকের এই সময়টা মনে হয় ওদের সবচেয়ে ইফেক্টিভ ছিল। এটা ডিপেন্ড করে ওরা কেমনে কাজে লাগাইতে পারে। ওকে, থ্যাংক ইউ শুভ। থ্যাংক ইউ তারা সো মাচ ভাই, আপনাদের অনেক বেশি ধন্যবাদ প্রাপ্য, ধন্যবাদ Yes, রে sir. ভাইয়া। Yes, sir. থ্যাংক ইউ ভাই, অন্তর ভাই। আর ভাইয়াদেরকে তো অবশ্যই অনেক ধন্যবাদ। আর আমি আমার কিছুটা আনঅ্যাভয়েডেবল রিজনে দেরি হয়ে গেল আসতে। প্লাস আরেকটা বিষয়, আমি অসুস্থ বেশ কয়েকটা দিন ধরে, এবং এটা খুবই হাস্যকর একটা কারণে এই এটা করা। হঠাৎ করে ঢাকা শহরের মধ্যে ঠান্ডা পড়ে গেছে, রাতের বেলায় এত ঠান্ডা পড়ে, এত ঠান্ডা, মানে আমি ওই দিন মানে গেস করতে পারি না যে এত ঠান্ডা হয়ে যাবে। তো আমি বাইক ডাকলাম যাওয়ার জন্য, এবং আমার ছিল হাফ হাতা শার্ট, ঠিক আছে, কোনো একদিন শনিবারে হাফ হাতা শার্ট। তো আমি বাইক ডাকছি, বাইকে ওঠার পরে ভাই এত ঠান্ডা লাগছে আমার, মানে বাইক তো তাড়াতাড়ি চলে, তাও রাতের বাতাস অনেক ঠান্ডা। সো হাতে ঠান্ডা লাগছে, মাথায় হেলমেট ছিল, মাথায় কোনো সমস্যা হয় নাই। তো হাতে ঠান্ডা লাগছে, বুকে ঠান্ডা লাগছে, এতে করে গেছে, গলাটাই গেছে। ভাইয়ের জন্য দোয়া করিস। সো এরকম চিন্তা ভাবনা করে না বের হওয়ার কারণে আহ, মানে এটা মনে হয় জোর করে ঠান্ডা লাগাইছি নিজের মধ্যে। আচ্ছা, সো কয়েকজন তোমরা প্রশ্ন করছো যে ভাইয়া আমরা পিছিয়ে গেছি কয়েকজন কলেজের পরীক্ষার জন্য। এখন ভাই আমরা পিছিয়ে গেছি কলেজের পরীক্ষার জন্য, আমরা এখন কি পড়াশোনা ছেড়ে দিব? এই কি, পড়াশোনা ছেড়ে দেওয়ার চিন্তা কেন আসবে? পিছিয়ে গেছো তো পড়বা, মাত্র তোমরা ফার্স্ট ইয়ারে, হাজারটা সময় পড়ে আসছে সামনে, তাই না? এখন আমরা যেভাবে ক্লাস নিচ্ছি, ক্লাসে থাকো, উপস্থিত থাকো, তারপরে অ্যাটলিস্ট লাইভ ক্লাসটা করো, ঠিক আছে? তারপরে যেগুলা গ্যাপ পড়ছে মাঝে মাঝে ছুটি পাবা। যেমন কিছুদিন আগে 4 দিনের একটা ছুটি গেছে, তার আগে আবার 1 সপ্তাহ ছুটি গেছে, ছুটিগুলো কাজে লাগায় গ্যাপ গুলো পূরণ করে ফেলবা, ঠিক আছে? এটা প্যারা নেওয়ার কিছু নাই, পড়াশোনা আসলে পেইন নেওয়ার কোনো জায়গা না, ঠিক আছে? পড়াশোনা হচ্ছে আনন্দ নেওয়ার জায়গা। কারণ এটা এমন একটা জায়গা, এমন একটা কাজ, যে কাজের আউটপুট ভাইয়া অনেক বেশি, ঠিক আছে? ইউনিভার্সিটিতে উঠবা, 4টা বছর পড়াশোনা করবা, এরপরে চাকরি বাকরি করা শুরু করবা, ঠিক আছে? সো যে কাজের আউটপুট অনেক বেশি, যে কাজ করলে তুমি ভালো একটা রেজাল্ট পাবা, ফিনান্সিয়াল প্লাস হচ্ছে তোমার রেসপেক্টফুল একটা জায়গায় তুমি পৌঁছাবা, সো ওই জায়গাটা হেলাফেলা করার জায়গা না, ঠিক আছে? তো আমাদের দেখো, এই যে অন্তর ভাইকে দেখো, উনি অ্যাসিস্ট্যান্ট সার্জন হয়ে গেছে, ঠিক আছে, কিশোরগঞ্জে উনি একজন সরকারি মেডিকেলের ডক্টর হিসেবে বসবেন, সার্জন। তো তুমি চিন্তা করো যে পড়াশোনা ওনাকে কত কিছু দিচ্ছে। শাওন রেজা ভাই আজকে বিসিএস ক্যাডার হয়ে গেছে, সামি ভাই আজকে বিসিএস ক্যাডার হয়েছেন। তো ওনারা সাফল্যের সাথে এতদিন শিক্ষকদের পড়াইছেন, এখনো পড়াবেন, সামনেও পড়াবেন। আমাদের শিক্ষক আমরা কোনো টিচারকেই বাদ দিব না, তাই না? ওনারা যাবেন, শিক্ষক ছেড়ে যাবেন না, প্লাস একই সাথে ওনারা ওনাদের কর্মস্থলেও থাকবেন। সো এটা একটা হিউজ অ্যাডভান্টেজের জায়গা, যারা পড়াশোনা করছে আর যারা করে না এদের মধ্যে বিস্তর তফাৎ আছে। আচ্ছা, যাই হোক, সো আজকে ক্লাসের টপিকটাও খুব বেশি না, ঠিক আছে? টপিক খুব বেশি না। আমরা তোমরা তো দেখতেই পাচ্ছ, আমরা অল্প অল্প করেই পড়াচ্ছি যাতে করে তোমাদের মাথায় একদম সেট হয়। আমরা যথেষ্ট সংখ্যক ক্লাস নিতে রাজি আছি, বাট এতটুকু এনশিওর করতে চাই যাতে প্রত্যেকটা বিষয় তোমাদের ক্লিয়ার হয়, ঠিক আছে? না ভাইয়া, আমাদের এমপি রুমিন ফারহানা না, আমাদের এমপি হচ্ছে হান্নান মেবি, ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের। আচ্ছা, তাহলে শুরু করি, শুরু করি। তাইলে আজকের পড়া শুরু করছি, হ্যাঁ? দেখো, এই তো। সো এই বিষয়গুলো তোমরা দেখছো, দেখবা আজকে। ভাইরা পুরো একটা সামারিতে চলে গেছেন, খেয়াল করে দেখো। আকার, আকার কমে আয়নীকরণ শক্তি বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে, আইপি কমে, মানে দেখছো এক জায়গাতেই কিন্তু অনেকগুলা তোমরা সামারি পেয়ে গেছো। এটা মনে হয় অন্তর ভাইয়ের লেখা। যাই হোক, মৌলের বিভিন্ন অক্সাইডের সাথে পানির বিক্রিয়া, এটা আমরা দেখবো আজকে। তারপরে যোজ্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি। আজকে আমরা এই টপিকগুলো ইনশাল্লাহ কভার করব, ঠিক আছে? আমরা লাস্ট ক্লাসে কি কি পড়ছিলাম আমাকে একটু জানায় দাও। আমরা লাস্ট ক্লাসে কি কি আলোচনা করেছিলাম আমাকে জাস্ট একটু জাস্ট দু একটা টপিক লিখে দাও, তোমাদের খাতায় তো আছেই। হ্যাঁ, ইমন ভাই চলে গেছে, ইমন ভাই তো অস্ট্রেলিয়া চলে গেছে।
আকার, তাই না? আকার, এফ অরবিটালের নাম্বার, তারপর ম্যাজিক নাম্বার, এগুলা পড়াইছিলাম। এফ ব্লক মৌল, ডি ব্লক মৌল, এস ব্লকের বৈশিষ্ট্য দেখাইছিলাম, পর্যাবৃত্ত ধর্মসমূহ বলছিলাম, এর মধ্যে আকারটা আলোচনা করছিলাম, এবং তার সাথে আমরা কর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করছি, তাই না? ওকে, ঠিক আছে। তাইলে পর্যাবৃত্ত ধর্মের আরো যে বৈশিষ্ট্যগুলো, আরো যে ধর্মগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। দেখো, মৌলের বিভিন্ন অক্সাইডের সাথে পানির বিক্রিয়া, চলো এটা দিয়ে আমরা শুরু করি। সো পিরিয়ডিক টেবল আমরা অলরেডি দেখছি। তো আমরা অলরেডি দেখছি যে ধাতুর অক্সাইড যদি হয়, একটু লিখে রাখো, হ্যাঁ একটু লিখে রাখো, যদি ভাইয়া ধাতুর অক্সাইড হয়, ধাতুর অক্সাইডের বৈশিষ্ট্য কেমন আমরা লাস্ট ক্লাসে বলছিলাম মনে হয়। ধাতুর অক্সাইড কেমন হয়? ধাতুগুলো হলো ক্ষারধর্মী, তাই না? লিখো, যাদের ধাতব ধর্ম যত বেশি। বাই দ্য ওয়ে, আজকে ক্লাসের শেষেও আমি বেশ কিছু তোমাদের প্রবলেম নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই ইনবক্সেও তোমাদের নানান প্রবলেম শেয়ার করছো। ইনশাআল্লাহ আমি ট্রাই করবো আজকে ক্লাসের শেষে দাদুরা জানতে চাই সেকশনে তোমাদের স্কিনের কিছু প্রবলেম, যাদের স্কিনের প্রবলেম আছে সেটা নিয়ে কথা বলবো। তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক নিয়ে দু একটা প্রশ্ন করছো তোমরা, এটা ইনবক্সে লেখার মতো মানে সময় বা সুযোগ হয়নি আমার, আমি এখানে বলে দিব না। হ্যাঁ, ওকে। দেখো ভাইয়া, ধাতুর অক্সাইড কি ক্ষারধর্মী, তাই না? ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, ক্ষারধর্মী অর্থাৎ এদের জলীয় দ্রবণের পিএইচ, এদের জলীয় দ্রবণের পিএইচ কত হবে? এদের জলীয় দ্রবণের পিএইচ 7 এর বেশি হবে। মনে রাখবা ভাইয়া, যে ধাতুর ধাতব ধর্ম যত বেশি, যে ধাতুর ধাতব ধর্ম যত বেশি, ওই ধাতুর ক্ষারধর্মিতা তত বেশি হবে, ঠিক আছে? সো একটা জিনিস লিখে রাখো, ক্ষারধর্মিতা is proportional to ধাতব ধর্ম, is proportional to কি? ধাতব ধর্ম। অর্থাৎ যে যত বামে আর যে যত উপরে আছে, যে যত বামে আর যে যত নিচে আছে, তার ক্ষারধর্মিতা তত বেশি। তো আমরা এইভাবে লিখে রাখতে পারি, দেখো, বামে এবং নিচে, এই চিহ্নগুলো দিয়ে তোমাদেরকে বুঝে নিতে হবে যে মৌলটা যত বামে আছে আর যে মৌলটা ভাইয়া যত নিচে আছে, তার ক্ষারধর্মিতা তত বেশি। তো দেখো তো, একটা লাইনের মধ্যেই ক্ষারধর্মিতা সব হয়ে গেল না? একটা লাইনের মধ্যে কি ভাইয়া হয়ে গেল না সব? লিখে নাও। তাহলে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা হবে এরকম, যে ধরো এই লিথিয়াম অক্সাইড আর হইলো ভাইয়া পটাশিয়াম অক্সাইড, আর হইলো কি পটাশিয়াম অক্সাইড। তো এই দুইটার মধ্যে কার ক্ষারধর্মিতা বেশি হবে, কার জলীয় দ্রবণের পিএইচ এর মান বেশি হবে, ঠিক আছে? কে কত শক্তিশালী ক্ষার হবে, এই প্রশ্নটা তোমাদের কাছে আমি করছি। একটা জিনিস মনে রাখবা, আমি তোমাদের একটা কনসেপ্ট পড়ানোর পরে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করব, এবং অটোমেটিক মাথার মধ্যে সেট করে রাখবা যে ভাইয়া একটা কনসেপ্ট পড়ানোর পর একটা প্রশ্ন করবে আমাকে, বুঝছো? একটা প্রশ্ন, একটা কনসেপ্ট বোঝানোর পরে আমাকে কিন্তু 100% একটা প্রশ্নের মুখোমুখি হইতে হবে। সো এইভাবেই তুমি কনসেপ্টটা মনোযোগ দিয়ে শুনবা। ক্লিয়ার সবাই? সো এটা কিন্তু মনোযোগ দেওয়ার একটা টেকনিক, ঠিক আছে? তো যখনই তুমি একটা প্রবলেমের মুখোমুখি হবা, যখন এটা প্রবলেমের মুখোমুখি হবা, তখন ওই প্রবলেমটা সলভ করার ব্যাপারে আগ্রহ বাড়ে, ঠিক আছে? এই জন্য প্রশ্ন অবশ্যই তোমরা পাবা। তো অলরেডি তোমরা সঠিক অ্যান্সার দিয়ে দিছো, প্রত্যেককে ধন্যবাদ, ভেরি ভেরি থ্যাংক ইউ। তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ যে এটা বেশি, পটাশিয়াম অক্সাইড বেশি ক্ষারধর্মী, এটা খুব, এটার ক্ষারধর্মিতা বেশি, ঠিক আছে? এটা কেন? কারণ ভাই এটা বামে আছে, এটা নিচে আছে। পটাশিয়াম লিথিয়ামের চেয়ে আরো শক্তিশালী ধাতু, ধাতব বৈশিষ্ট্য বেশি। তো আমরা দুইটাকেই যখন পানির সাথে বিক্রিয়া করাবো, উভয় ক্ষেত্রেই তোমার ক্ষার দ্রবণ তৈরি হবে, উভয় ক্ষেত্রেই ক্ষার দ্রবণ তৈরি হবে। বাট এই দুটার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড বেশি শক্তিশালী ক্ষার হিসেবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড কি বেশি শক্তিশালী, কারণ পটাশিয়ামের ক্ষারধর্মিতা বেশি। একদম বেসিক ক্লিয়ার করবা, ক্ষার কোনটা শক্তিশালী, ক্ষার কোনটা দুর্বল ক্ষার, এটা নিয়ে নানান প্রশ্ন আসবে সামনে। তো আজকেই ক্লিয়ার হয়ে নাও। মোহাম্মদ আলী, গত 3 দিন 10 টুকরা করে গরুর মাংস খাইছো, অনেক বেশি খেয়ে ফেলছো ভাই, এত খাওয়ার দরকার নাই। আবার শুধু গরুর মাংস থেকে না, আমরা ডিম, তারপর ডাল, তারপরে মাছ, সব মিলায় ঝিলায় খাবা। একটা সোর্স থেকে কখনোই নিউট্রিশন নেওয়ার চেষ্টা করবা না, মাল্টিপল সোর্স থেকে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? মাল্টিপল, তোমার খাবারের মধ্যে যত ভ্যারাইটি আসবে, তোমার নিউট্রিশনের
ভ্যারাইটিও তত বেশি বাড়বে, তোমার বডির জন্য সেটা ভালো। ঠিক আছে, ওকে, লেখা শেষ, আশা করি লেখা শেষ। তো এবার যদি বলা হয় ভাইয়া এই দুটার মধ্যে অম্লধর্মিতা বেশি কার, বলো দেখি, এই দুটার মধ্যে অম্লধর্মিতা বেশি কার? এই দুটার মধ্যে অম্লধর্মিতা বেশি কার? লিথিয়ামের, সেরা, লিথিয়ামের। কারণ ভাই যেটার ক্ষারধর্মিতা কম তারই অম্লধর্মিতা বেশি, মনে রাখবা। ক্ষারধর্মিতা এবং অম্লধর্মিতা একদম বিপরীত। ক্ষারধর্মিতা এবং অম্লধর্মিতা কি একদম বিপরীত। তো যেটা বেশি ক্ষারধর্মী সেটা কম অম্লধর্মী, যেটা কম ক্ষারধর্মী সেটা বেশি অম্লধর্মী। ইজি, তাই না? ওকে, তার মানে আমরা যদি এর পরের পেজে লিখি যে ভাইয়া অম্লধর্মিতা অধাতুর অক্সাইডে অম্লধর্মী হয়, অধাতুর অক্সাইড অম্লধর্মী। অধাতুর অক্সাইড কি অম্লধর্মী, ঠিক আছে। দেখা যায় এদের জলীয় দ্রবণের পিএইচ 7 এর কম হয়, এদের জলীয় দ্রবণের পিএইচ কি হয় 7 এর চেয়ে কম হয়, 7 এর চেয়ে কম হয়। সো আমরা যদি লিখি যে অম্লধর্মিতা, আমরা গত ক্লাসে ধাতব ধর্ম পড়াইছিলাম, ইজ প্রপোর্শনাল টু অধাতব ধর্ম। তোমাদের কারো কি মনে আছে ভাইয়া অধাতব ধর্ম মানে কি? মনে করে দেখো, ইলেকট্রন দান করার প্রবণতা ছিল ধাতব ধর্ম, আর ইলেকট্রন গ্রহণ করার যে ধর্ম, এটাকে আমরা বলছিলাম অধাতব ধর্ম। অধাতুগুলা ইলেকট্রন গ্রহণ করতে চায়, আর ধাতুগুলা কি করতে চায়? ইলেকট্রন দান করতে চায়। যার ইলেকট্রন দান করার ক্যাপাসিটি যত বেশি, তার ধাতব ধর্মিতা তত বেশি। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে আশা করি আলোচনা করছিলাম। সো ভাইয়া যে যত উপরে থাকবে আর যে যত ডানে থাকবে, যে যত উপরে আর যে যত ডানে, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। ইয়েস, জারণ ক্ষমতা বেশি, ঠিক বলছো। তো আমি তোমাদেরকে এক্সাম্পল যদি দিতে বলি, খেয়াল করো, হাইড্রোজেন সালফাইড, আচ্ছা অক্সাইড নিয়ে কথা বলতেছি তো। দেখো ভাইয়া, এটা Cl2O7 আর হলো Br2O7, এই দুইটার মধ্যে কার অম্লধর্মিতা বেশি? তোমাদের কাছে আমার প্রশ্ন। আগের ক্লাস করো নাই? তাইলে ভাই আগের ক্লাসটা করো, তাহলে বেটার, তাহলে আজকে টাফ লাগবে। খাদিজা সঠিক উত্তর করেছে যে ভাইয়া Cl2O7। ইয়েস, ট্রু। এক নাম্বারটা আসমা আক্তার ঠিক বলেছে, উম্মে সাইফা সবাই সঠিক বলছো, মারুফ সঠিক। তো যে যত উপরে আর যে যত ডানে থাকবে। সো ভাইয়া দেখো ক্লোরিন ব্রোমিনের উপরে আছে, তো দেখা যায় ক্লোরিন Cl2O7 যখন পানির সাথে বিক্রিয়া করে, সো এটা যে অ্যাসিড তৈরি করে HClO4, ঠিক আছে, HClO4 তৈরি করে। আর Br2O7 যখন পানির সাথে বিক্রিয়া করে তখন তৈরি হয় HBrO4। তো দেখা যায় HClO4 HBrO4 এর চেয়ে বেশি শক্তিশালী। HClO4 HBrO4 এর চেয়ে বেশি শক্তিশালী, ঠিক আছে। এই দুটার মধ্যে উপরেরটা বেশি শক্তিশালী। এখন এই অম্লধর্মিতা নিয়ে আরো বেশ কয়েকটা কথা আছে, বুঝছো? যেমন যার জারণ মান যত বেশি তার অম্লধর্মিতা আবার তত বেশি। এটা লিখে নাও, ডান লিখো, তারপর আমি সামনের দিকে যাচ্ছি। লিখে নাও একটু। তার মানে এই এই অধাতব ধর্ম কতগুলা বিষয়ের উপর নির্ভরশীল, এটা আমি তোমাদেরকে এখন জানাবো। আচ্ছা, অ্যাসিডটার নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিড কোথায় লিখবো? তোমরা একটা কাজ করো, আমাকে একটা নক দিও যে ভাইয়া অ্যাসিডের নামকরণের ভিডিওগুলা দেন, ঠিক আছে, অ্যাসিডের নামকরণের। হ্যাঁ, কোনটা উপরে আর কোনটা নিচে সেটা কিভাবে বুঝবো? পর্যায় সারণীতে যেটা উপরে আর কোনটা নিচে সেটা, ঠিক আছে রাতুল?
পর্যায় সারণীতে কোনটা উপরে আর কোনটা নিচে সেটা, ঠিক আছে? পর্যায় সারণীতে আমরা কিন্তু বলতেছি পর্যায় সারণীতে, এই যে উপরে ডানে এগুলো সব পর্যায় সারণীতে। তো তোমরা এটা জানো পর্যায় সারণীর কথা। আরেকটা বিষয় খেয়াল করো, এই যে অধাতব ধর্ম, একটু মিলায় নাও ভাইয়া, এগুলো খুব ইজি জিনিস। অধাতব ধর্ম অথবা বলতে পারো যে অম্ল ধর্ম, একই জিনিস, একদম একই জিনিস। অম্ল ধর্ম এগুলো না ডিরেক্টলি প্রপোর্শনাল টু তোমার কেন্দ্রীয় মৌলের জারণ মান। কেন্দ্রীয় মৌলের জারণ মান এটা কেন হয় এটা আমি একটু বুঝাবো। কেন্দ্রীয় মৌলের জারণ মান আর প্রপোর্শনাল টু হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। যারা বুদ্ধিমান তারা হয়তোবা অলরেডি বুঝে গেছো যে ভাইয়া এই লাইনটা আপনি কেন লিখছেন। যারা বুদ্ধিমান তারা অলরেডি, ঠিক আছে আমি শিখবো জিতবো তো দিয়ে দেবো না ভাইয়া। সো যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝে গেছো যে ভাইয়া আপনি এটা কেন লিখছেন, যে অধাতব ধর্ম বা অম্ল ধর্ম, অধাতব ধর্ম বা অম্ল ধর্ম এটা কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপরে নির্ভরশীল কেন, আবার তড়িৎ ঋণাত্মকতার উপরে নির্ভরশীল কেন? কারণ ভাইয়া অলরেডি আমি বলে দিয়েছি যে অধাতব ধর্ম বা অম্ল ধর্ম মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বা ইলেকট্রন গ্রহণ করার ধর্ম। সো ভাইয়া যার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি সে তত বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারে, ঠিক আছে? আবার খেয়াল করে দেখো জারণ মান যদি বেশি হয়, জারণ মান যদি বেশি হয় যেমন Cl2 O3 ধরো, এটা একটা Cl2 O5 Cl2 O7। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই তিনটার মধ্যে শক্তিশালী অ্যাসিড কে হবে? বিক্রিয়া মুখস্থের দরকার নাই, জাস্ট পানির সাথে অ্যাড করে দিলেই, দেখো এখানে সমতা করে দিছি। ইয়েস, মুখস্থ করতে হবে, বারবার লিখে লিখে মুখস্থ করতে হবে যে কোন অ্যাসিডটা তৈরি হয়। এটা এক্সপেরিয়েন্স থেকেই আসে, মানে লিখে লিখে আসে। এবার বলো ভাইয়া এই তিনটার মধ্যে কে শক্তিশালী অম্ল? ইয়েস, মিম মাসাদ সবার প্রথম অ্যান্সার করছে, সিরাজুম মুনিরা, নাজিফা, মৌসুমী, নূরে সালমা, সবাই সঠিক, সবাই সঠিক। আমি খুবই খুশি তোমাদের এই সুন্দর রেসপন্স দেখে। দেখো তো এই তিনটার মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে ভাইয়া এটা সব থেকে শক্তিশালী, কারণ এইটার কেন্দ্রীয় মৌলের জারণ মান আমি যদি দেখি, দেখো এক্স ধরে নিলে এটা আসবে +7, আর এখানে হচ্ছে +5, আর এখানে হলো ভাইয়া +3। সো এদের মধ্যে কেন্দ্রীয় মৌলের জারণ মান সব থেকে বেশি Cl2O7 এর মধ্যে, তাই এটার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সব থেকে বেশি হবে। খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে ক্লোরিন একটা ধরো যে 3টা ইলেকট্রন দান করছে, আরেকটা ক্লোরিন 5টা ইলেকট্রন দান করছে 5টা ইলেকট্রন দান করছে, আরেকটা ক্লোরিন 7টা ইলেকট্রন দান করেছে। যে 7টা ইলেকট্রন দিয়ে দিছে তার তো ইলেকট্রনের ঘাটতি অনেক বেশি। তাই কেন্দ্রীয় মৌল হলো যেটা অ্যাকচুয়ালি কেন্দ্রের দিকে থাকে বা যেটার একাধিক জারণ মান থাকে, এটাকে আমরা কেন্দ্রীয় মৌল বলি, সেন্ট্রাল অ্যাটম। যার একাধিক জারণ মান সম্ভব তাকে আমরা কেন্দ্রীয় মৌল বলি, ঠিক আছে? তো চিন্তা করে দেখো যার 7টা ইলেকট্রন নাই সে তো ইলেকট্রনের জন্য পাগল হয়ে যাবে, পুরো পাগল হয়ে গেল সে ইলেকট্রনের জন্য, সে চাইবে ইলেকট্রন গ্রহণ করতে, ঠিক আছে? তো আমরা যখন এদেরকে পানির সাথে মিশিয়ে দিব, এই বিক্রিয়াগুলো কিন্তু বইয়ে আছে। এটা মেবি তোমার লিঙ্কন স্যারের, হাজারি স্যারের বইও আছে, সঞ্জিত কুমার গুহ স্যারের বইও আছে। সো আমাকে পার্সোনালি বললে আমি কোনো বই ফলো করি না, বুঝছো? কারণ আমি প্রায় 10-12টা বই, বাজারে যতগুলা বই আছে গত 5-7 বছর আমি সবগুলাই পড়ছি, ঠিক আছে? তো তোমরা যেটা পড়ে কমফোর্টেবল তোমরা সেটা পড়বা, বাট আমার ক্লাসে তোমরা সবগুলা বইয়ের তথ্যই পাবা, ঠিক আছে? তো খেয়াল করে দেখো +3 যুক্ত আমরা একটা যৌগ বানাই HClO2, এই তো ক্লোরাস অ্যাসিড, এখান থেকে আমরা পাবো HClO3 ক্লোরিক অ্যাসিড, আর এখান থেকে আমরা পাবো HClO4 পারক্লোরিক অ্যাসিড। তো আমি যদি অ্যাসিডগুলোর নাম লিখে দিই ভাইয়া, বাংলায় লিখে দিচ্ছি, ক্লোরাস অ্যাসিড, জারণ মান বাড়ার সাথে সাথে আস হয়ে যাবে ইক,
ক্লোরিক অ্যাসিড, আর আরো যদি বেশি জারণমান হয়ে যায় তখন অ্যাড করতে হয় পার ক্লোরিক অ্যাসিড, পার ক্লোরিক অ্যাসিড। তাইলে তোমরা নিজেরাই অ্যান্সার করছো যে ভাই এই তিনটে অ্যাসিডের মধ্যে পার ক্লোরিক অ্যাসিড সব থেকে বেশি শক্তিশালী। ঠিক আছে, সব থেকে বেশি শক্তিশালী। ভাইয়া জারণমান বের করার কোনো শর্টকাট হয় না অ্যাকচুয়ালি, এটা খুবই সহজ সহজ জিনিস। তো তোমরা এক্স ধরে নাও, ক্লোরিনের জারণমান এক্স ধরে নাও। তো 2x সমান হচ্ছে -6, তো এক্স এর মান +3। এক্স ধরে আমরা করতাম না 9 10-এ, ওইটাই। ঠিক আছে, ভাই আমরা একবার ক্লাস শেষে মানে ক্লাসটা শেষ করে দিই, কারণ মাঝখানে ব্রেক দিলে না দেরি হয়ে যাবে। ঠিক আছে, ব্রেক দিলে দেরি হয়ে যাবে। আই থিঙ্ক ব্রেক লাগবে না, 7টা থেকে 8:30 আর কিছুক্ষণ আছে। স্যার কিভাবে বুঝবো কোনটা শক্তিশালী? মাত্রই তো বললাম। ডান, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, লেখা শেষ। আরেকটা প্র্যাকটিস করতে দিচ্ছে। আরেকটা প্র্যাকটিস করতে দিই, সেটা হইল H3PO4 N2O NO, তারপর হইল N2O3, তারপর হইল N2O4, তারপর N2O5। কোনটা সব থেকে বেশি অম্লধর্মী? তোমরা অম্লধর্মিতা চিহ্নিত করো। কোনটা সব থেকে শক্তিশালী, সব থেকে বেশি অম্লধর্মী হবে বলো। ইয়েস, আনিস ঠিক বলেছ, মাসুমা না, মাসুমা ভুল হয়ে গেছে, মারিয়া ঠিক বলেছ, ওয়াহিদ ঠিক। তো তোমরা কেন্দ্রীয় মৌলের জারণমান বের করো, জাস্ট কেন্দ্রীয় মৌলের জারণমান। তো এখানে যদি এক্স ধরে করো তাহলে দেখো ভাই +1 পাবা। এখানে অক্সিজেন -2, তাই নাইট্রোজেনটা হচ্ছে +2, অক্সিজেন -2, নাইট্রোজেন হচ্ছে +3, তাই না? তো তোমরা বিনিময় করে দিলেই হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এটার হইল +4 আর এটার হইল +5। তো কেন্দ্রীয় মৌল যেখানে বেশি জারণমান প্রদর্শন করে সেটাই শক্তিশালী অ্যাসিড। এই যে আমরা পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিই। সো N2O5 যখন পানির সাথে বিক্রিয়া করে তখন তৈরি হয় নাইট্রিক অ্যাসিড HNO3। ভাইরে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় এখান থেকে, বুঝছো? এখান থেকে তৈরি হয় নাইট্রিক অ্যাসিড। আর N2O4 যখন পানির সাথে বিক্রিয়া করে এখান থেকে দুইটা জিনিস তৈরি হয়, একটা হইল নাইট্রাস অ্যাসিড আর আরেকটা তৈরি হয় নাইট্রিক অ্যাসিড। এটা থেকে তৈরি হয় নাইট্রাস অ্যাসিড আর এটা থেকে নাইট্রিক অ্যাসিড। আর এইখান থেকে তৈরি হয় দুইটা নাইট্রাস অ্যাসিড। এবং মজার বিষয়, এই বিক্রিয়াগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসে। এগুলা কই আসে? ইঞ্জিনিয়ারিং এ আসে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবা। আমি সব সময় বলি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করলে তুমি পড়াশোনার মধ্যে একটা মানে উদ্দেশ্য খুঁজে পাবা, লক্ষ্য খুঁজে পাবা যে আমাকে কি পড়তে হবে। ঠিক আছে, আমাকে কি করতে হবে বা কি পড়তে হবে, কোন জায়গাটা পড়তে হবে সেটা তোমরা বুঝে যাবা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করলে। ভাইয়া এই রিঅ্যাকশন গুলা ইঞ্জিনিয়ারিং এ আসে, ট্রাস্ট মি। সো এগুলা যদি এখন থেকে মুখস্থ করো দেখবা যে ওইখানে যে কমন পড়ে গেছে। ইয়েস, আর এই দুইটা পানির সাথে বিক্রিয়া করে না, এই দুইটা পানির সাথে বিক্রিয়া করে না। লিখে ফেলো সুন্দর করে। শিখো কোশ্চেন ব্যাংক আছে তো, তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা কিনে ফেলবা। শিখর, হ্যাঁ ডান। তাইলে এবার তোমাদের কাছে আবার প্রশ্ন, আমি নাইট্রাস অ্যাসিডকে 1 দিচ্ছি আর নাইট্রিক অ্যাসিডকে 2 দিচ্ছি। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই দুইটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী?
নাইট্রাস অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড, এই দুইটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী বলো। হাবিবুর রহমান, তুমি এক্স ধরো না কেন ভাইয়া? এক্স ধরো, এক্স ধরলে তো হয়ে যায়, +1 কেমনে পেয়ে যাবা? ইয়েস, 2 নাম্বার বেশি শক্তিশালী, কারণ ভাইয়া এটা বেশি জারণ সংখ্যা বিশিষ্ট অক্সাইড থেকে আসছে নাইট্রিক অ্যাসিডটা, তাই না? এখানকার নাইট্রোজেনের জারণ মান +5 আর এখানকার নাইট্রোজেনের জারণ মান +3, তো জারণ মান যেখানে বেশি সেটাই বেশি শক্তিশালী অ্যাসিড হবে। ডান, একদম ডান। এবং এখানে একটা মজার জিনিস দেখো, N2O4 এই যৌগটা থেকে 2টা অ্যাসিড তৈরি হয়, এই যৌগটা থেকে তোমার 2টা অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে? তো এই জন্য N2O4 কে আমরা মিশ্র অ্যানহাইড্রাইড বলি, এটাকে আমরা মিশ্র অ্যানহাইড্রাইড বলি। এটাকে আমরা মিশ্র অ্যানহাইড্রাইড বলি, কারণ এখান থেকে 2 ধরনের অ্যাসিড উৎপন্ন হয়। এখান থেকে যেহেতু 2 ধরনের অ্যাসিড উৎপন্ন হয়, আচ্ছা আমার আম্মু কল দিছে, আমি একটু ধরে নিচ্ছি, হ্যাঁ, জাস্ট 1 মিনিট। আচ্ছা, তাইলে তোমাদের এই কয়েকটা প্রশ্ন আমি দেখলাম এর মধ্যেই, কলের মধ্যেই, যে ভাই প্রথম দুইটা না নিরপেক্ষ, বুঝছো? এই দুইটাকে আমরা বলি নিরপেক্ষ অক্সাইড। এই দুটা কি? নিরপেক্ষ অক্সাইড। লিখে রাখো, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2019 মেডিকেল অ্যাডমিশনে আসছিল, মেডিকেলে আসার প্রশ্ন, যে নিরপেক্ষ অক্সাইড কোনটি, নিরপেক্ষ অক্সাইড কোনটি, ঠিক আছে? এটা নাইট্রিক অক্সাইড, এটা আসছিল মেডিকেলে। সো এখান থেকে যে আজকে যে টপিকটা এতক্ষণ পড়াইলাম, মেডিকেল এবং বুয়েট ইঞ্জিনিয়ারিং দুইটাতেই সমানভাবে প্রশ্ন আসে, কারণ এগুলো একটু টাফ, বুঝছো? এগুলো না বুঝে আগানো যায় না। ওকে, সো মিশ্র অ্যানহাইড্রাইড, কারণ এখানে একাধিক অ্যাসিড তৈরি হয়। আর অ্যানহাইড্রাইড কেন বলা হয় জানো? অ্যানহাইড্রাইড বলা হয়, খেয়াল করো, যখন তুমি 2টা অ্যাসিড থেকে পানিকে বের করে দিবা, এখনো পানিকে ধরো আমরা বের করে দিলাম, বলো দেখি এখানে কি তৈরি হবে? অলরেডি আমি এর আগের এই স্লাইডে দেখাইছি, এই দুইটা থেকে আমি এখনো পানি সরাই দিছি, তাহলে কি তৈরি হবে? আর আমি এটা এবং এটা থেকে যদি এখনো পানি সরাই, তাহলে কি তৈরি হবে? দেখে ফেলো। ইয়েস, প্রথমটা থেকে তৈরি হবে ভাইয়া N2O5, N2O5, N2O5 তৈরি হবে, আর দ্বিতীয়টা থেকে তৈরি হবে কি? N2O4। তো খেয়াল করে দেখো যে 2টা অ্যাসিড থেকে যখন একটা পানিকে অপসারণ করা হয়, তখন যে যৌগটা তৈরি হয় তাকে বলা হয় ওই অ্যাসিডের অ্যানহাইড্রাইড, ঠিক আছে? সো এই অ্যাসিডটা, এই যৌগটার নাম আমরা নাইট্রিক অ্যানহাইড্রাইডও বলতে পারি, বুঝছো?
কারণ নাইট্রিক অ্যাসিড থেকে পানি সরানোর কারণে এই যৌগটা তৈরি হয়েছে। আমি আবারও বলি, নাইট্রিক অ্যাসিড থেকে পানি অপসারণ করে এই যৌগটা তৈরি হয়েছে, তাই এই যৌগটার নাম হলো নাইট্রিক অ্যানহাইড্রাইড। একদম লাস্টের টপিকে আছে দেখবা, অজৈব যৌগের নামকরণ, ওই টপিকের মধ্যে এই কথাটা বলা আছে, ঠিক আছে? আর দ্বিতীয়টাকে আমরা বলতেছি কি, মিক্সড অ্যানহাইড্রাইড, মিশ্র অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড, মজার বিষয়, অ্যানহাইড্রাইড শব্দের অর্থই হচ্ছে পানিবিহীন। অ্যানহাইড্রাইড শব্দটার অর্থ হলো ভাইয়া পানিবিহীন। এ মানে হচ্ছে নট, আর হাইড্রাইড মানে পানি, বুঝছো? অর্থাৎ পানি ছাড়া যে যৌগ, অর্থাৎ এই যৌগটার থেকে আমরা পানিকে অপসারণ করছি, তাই না? পানিকে অপসারণ করে যৌগটা তৈরি করা হয়েছে, এই জন্য এটার নাম হলো ভাইয়া পানিবিহীন। বোঝা গেল? সো এটা আমরা অ্যাসিড আর বেস পড়াচ্ছি, ঠিক আছে? অম্লধর্মিতা ক্ষারধর্মিতা পড়াচ্ছি যৌগের। তো আমরা দেখলাম বাম থেকে ডানে গেলে তোমার অম্লধর্মিতা বাড়ে, উপর থেকে নিচে গেলে ক্ষারধর্মিতা বাড়ে, তাই না? এটাও একটা পর্যাবৃত্ত সম্পর্ক। সো এই সবকিছু আমি এতক্ষণ যা কিছু পড়াইছি ভাইয়া, সবকিছু বুঝছো কিনা? যদি বুঝে থাকো একটু ডান লিখো, আর আরেকটা প্রশ্ন করে আমি এই টপিকটা ক্লোজ করব। আর এমন কোনো জিনিস নাই যেটা আমি পড়াচ্ছি না, সবকিছু আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি। হয়তোবা ঘোষ স্যারের বই নাই, হাজারি স্যারের বই আছে, অথবা কবির স্যারের বই আছে, অথবা লিঙ্কন স্যারের বই আছে, কোনো না কোনো বইয়ে তুমি এগুলা পাবাই, ঠিক আছে? তাইলে সর্বশেষ প্রশ্ন অম্লত্ব ক্ষারত্বের উপরে তোমাকে বলতে হবে H3PO4 HNO3 H2SO4 এবং HBrO4, এই চারটার মধ্যে সব থেকে শক্তিশালী অ্যাসিড কোনটা? আচ্ছা আমি নাম্বারিং করে দিই, দেখো তোমরা শক্তিশালী থেকে দুর্বলের দিকে সিরিয়াল করবা। মানে শক্তিশালী থেকে দুর্বলের দিকে, হ্যাঁ? তোমাদের কাজ হচ্ছে সব থেকে বেশি থেকে কম, অর্থাৎ অধক্রমে সাজাবা, অধক্রমে, অর্থাৎ বেশি থেকে কমের দিকে সাজাও, বেশি থেকে কমের দিকে সাজাও। নাইম ইসলাম সঠিক উত্তর করছো, সাবাস। তারপরে মাসুমা মৌ সঠিক, মোসাম্মদ সুমাইয়া আক্তার সঠিক, সবাই সঠিক। আচ্ছা কয়েকজন আবার ভুল করছো, আচ্ছা এটা খুবই আনওয়ান্টেড, ভুল করা যাবে না। তো প্রথমে আমাদের দেখতে হবে, দেখো বাচ্চারা, প্রথমে আমাদের দেখতে হবে জারণ মান, বুঝছো? প্রথমেই আমাদের জারণ মান দেখতে হবে। তো এখানে ব্রোমিনের জারণ মান +7। আমি সময় দিচ্ছি, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, একটু চিন্তা করো, সবাই চিন্তা করো, সবাই ভাবো। সবাই ভাবো। অধক্রম অনুযায়ী সাজাবা। ভাইয়া পড়ালেখায় মনোযোগ দিতে পারছি না, কলেজ লাইফটা মানে সব থেকে টাফ সময়, বুঝছো? কারণ একে তো উঠতি বয়স, সবকিছু সুন্দর মনে হয়, বুঝছো? যাই দেখবা ভাই, ট্রাস্ট মি, যাই দেখবা তাই সুন্দর মনে হবে। আমরা এই ফেজটা পার করে গেছি না, খুবই টাফ নিজেকে সংযত রাখা। চারপাশে এত সুন্দর সুন্দর জিনিস, সবকিছু সুন্দর, তো এত সুন্দর জিনিস বাদ দিয়ে এত বেখাপ্পা পড়ালেখা পড়তে ইচ্ছা করে না রে ভাই। এটা আমিও স্বীকার করি, আমিও অনুভব করি, আমিও এই পরিস্থিতি পার করে আসছি। তো পড়ালেখার মতো একটা বিশ্রী জিনিসের দিকে মনোযোগ দেওয়া টাফ। চারপাশেই সুন্দর, সব সুন্দর বাদ দিয়ে আমরা সব অসুন্দরের দিকে ধাবিত হই, তাই না? কঠিন জিনিস, দেখো যেটা ভালো মনে করো। তো আশা করি তোমরা এতক্ষণে চিন্তা ভাবনা করে পেয়ে গেছো সবকিছু। প্রথম কাজ জারণ মান দেখা, জারণ মান দেখতে হবে সবার আগে। জারণ মান ইজ দ্য টপ মোস্ট প্রায়োরিটি আমাদের। যেখানে ইলেকট্রন কম, তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি থাকবে।
তাই না? যার ইলেকট্রন কম, যার ইলেকট্রন একদম নিয়ে গেছে ব্রোমিনের থেকে, ভাই এর যত ইলেকট্রন ছিলই 7টা, সব ইলেকট্রন বের করে নিয়ে গেছে। তো এখন তার ইলেকট্রন লাগবে, তাই না? তাই সে ইলেকট্রন নিবে। +6, এখানে দেখো ভাই +5, ফসফরাসের জারণ মানটাও +5। তো প্রবলেম হয়ে যাবে এই দুইটা জায়গাতে, প্রবলেম হবে এই দুইটা জায়গাতে। 3 আর 4 নিয়ে কোনো সমস্যা নেই, 3 আর 4 নিয়ে কোনো সমস্যা নেই। সো ভাইয়া 4 সব থেকে বেশি শক্তিশালী, তারপরে 3। প্রবলেম হয়ে গেল এই দুইটার ক্ষেত্রে। তো চিন্তা করে দেখো, আমি একটা লাইন লিখছিলাম, ওই জিনিসটা জাস্ট মাথার মধ্যে নিয়ে আসবা। এই যে এটা, প্রথমে আমরা বলছি কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি হলে শক্তিশালী। এরপরে আমাদের দেখতে হবে ভাইয়া কার তড়িৎ ঋণাত্মকতা বেশি। সেকেন্ড জিনিস হচ্ছে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই না? আচ্ছা, আবার একজন বলছে না ভাইয়া সবকিছু সুন্দর না, সবকিছু আগলি। এটা ছেলে মানুষ হলে সবকিছু সুন্দরই লাগতো, খাদিজা বলতেছে এই কথাটা। যাই হোক, প্যারা নেই। আহ তোমরা একটু আলাদা প্রজাতি। হ্যাঁ। ডিও ড্রিমার বললো যে এত বদ্দিনিয়া গমান কিভাবে। বাবারে বাবা, এই লেখাটা পরে আমার দাঁতটাই ভেঙে গেল রে। ডিও ড্রিমার, এভাবে বানান ভুল করলে তুই ডিওতে যেতে পারবি না। ওকে, আমরা দেখি এই দুইটার মধ্যে এবার কে বেশি শক্তিশালী হবে। সো এই দুইটার মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি ছোট্টবেলায় পড়ে আসছে না ভাইয়া, আজকেও পড়াবো। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ভাইয়া ফসফরাসের চেয়ে বেশি। সো নাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী হবে, ঠিক আছে? সো এরপরে 2, তারপরে হইল 1। বুঝা গেল? এইখান থেকে তোমরা একটা প্রশ্ন 100% পাবা, লিখে রাখো। কোনো না কোনো অ্যাডমিশনে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে, এই যে আজকে যে টপিকটা এতক্ষণ পর্যন্ত পড়াইছি, অ্যাডমিশনে 100% একটা প্রশ্ন পাবাই। তো এতক্ষণের আলোচনায় যদি একটা প্রশ্ন পেয়ে যাও, তো এটা কতটা ইম্পর্টেন্ট তোমরা ভাবো। অ্যাডমিশনে মাস্ট 100%। এই জায়গাগুলো একদম লাল কালি দিয়ে লিখে রাখো যে শোভন ভাই চ্যালেঞ্জ করছিল যে এখান থেকে প্রশ্ন আসে। যখন প্রশ্ন পেয়ে যাবা তখন আমার কথা একটু মনে করো, হ্যাঁ? ঠিক আছে। ওকে, তো যারা বুঝো না আবারও বলি, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই অ্যাসিডটা বেশি শক্তিশালী হবে। যার তড়িৎ ঋণাত্মকতা কম সেই অ্যাসিডটা, কেন্দ্রীয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা কম হইলে তার অম্লধর্মীটা কম হবে। ঠিক আছে, আই থিংক ক্লিয়ার হয়ে গেছে যারা বুঝো নাই। সো এবার এখানে দু একটা কথা বলা আছে যেটা অলরেডি আমরা আলোচনা করছি, সামারি। আর এর মধ্যে কার্বন মনোঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এরা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। এরা হচ্ছে কি? নিরপেক্ষ অক্সাইড। আর গতকালকে আমি কিছু উভধর্মী অক্সাইডের নাম লিখে দিছিলাম। তোমাদের খাতায় কি লেখা আছে উভধর্মী অক্সাইড গুলোর নাম? যারা অম্ল এবং ক্ষার সবার সাথে বিক্রিয়া করতে পারে। যেমন ভাই অ্যালুমিনিয়াম অক্সাইড, মনে করে দেখো। তারপরে টিনের অক্সাইড, তারপর হচ্ছে লেডের অক্সাইড। এরা উভধর্মী, অর্থাৎ এরা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে, এরা আবার ক্ষারের সাথেও বিক্রিয়া করতে পারে। ঠিক আছে, খাতায় লেখা আছে। আর নিরপেক্ষ মানে ভাই এরা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে না, ক্ষারের সাথেও বিক্রিয়া করে না, এরা একদম নিরপেক্ষ, নিউট্রাল। তোমরা পড়ছো না ম্যাসকিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউটার জেন্ডার, পড়ো নাই ভাইয়া? এরা হইলো কি? এরা হইলো কমন জেন্ডার, অর্থাৎ দুইটা বৈশিষ্ট্যই তার মধ্যে আছে, ছেলে মেয়ে টাইপের আর কি। ঠিক আছে, এরা হইলো অনেকটা কমন জেন্ডারের মতো। আর নিরপেক্ষ যারা, এরা হলো পুরা নিউটার জেন্ডার। ঠিক আছে, এদের কিচ্ছু নাই, কোনো অনুভূতিই নাই এদের। এরা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে না, ক্ষারের সাথেও বিক্রিয়া করে না, আমরা তাদেরকে বিক্রিয়া করাইতে পারি নাই। এই জন্য এদেরকে আমরা বলে দিছি ভাইয়া এরা নিরপেক্ষ। জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইডটা হচ্ছে উভধর্মী, অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, ক্ষারের সাথেও বিক্রিয়া করে। এস মুখস্থ করতে হবে, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, কেন্দ্রীয় মৌল কিভাবে শনাক্ত করবা? যার একাধিক জারণ মান থাকে নরমালি, সেটাই কেন্দ্রীয় মৌল। ঠিক আছে, ইসরাত লামিয়া একদম ঠিক ধরতে পারছো তুমি। ওকে,
হ্যাঁ, এটা জবা ফুল। দেখছো আহমেদ নকিব অ্যান্সার করছে, ভাই এটা অনেকটা জবা ফুলের মতো। অর্থাৎ একটা ফুলের মধ্যেই তোমার পুংস্তবকও থাকে, স্ত্রীস্তবকও থাকে, তাই না? কি সুন্দর অ্যাকচুয়ালি। এইভাবে মিলায় মিলায় পড়বা, দেখবে যেটা মনে থাকবে। কোনটা উভলিঙ্গ ফুল? জবা, তাই না? ধান মনে হয় একলিঙ্গ ফুল। তো এগুলো মেডিকেলে আসে, তো এইভাবে না একটু মিলায় মিলায় পড়ো, তাইলে সব মজা লাগবে। মজা লাগবে, বুঝছো? ওকে, সো এবার আমরা চলে যাচ্ছি যোজ্যতার কাছে। হ্যাঁ, যোজ্যতার ইংরেজিতে কি বলে আমরা সবাই কি জানি? এই শব্দটা নিয়ে আমি অনেকবার কথা বলবো। এই যোজ্যতা, যোজনী, ভ্যালেন্সি এগুলো ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আমি এটা নিয়ে কথা বলবো। লেখো, সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে যতগুলো বেজোড় ইলেকট্রন থাকে, যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা বলে। যোজ্যতা বা যোজনী বলে। এটা আমরা 9-10 থেকেও শিখে আসছিলাম, বুঝছো? 9-10 থেকেও শিখে আসছিলাম। এখন এটা একটা পর্যাবৃত্ত ধর্ম কেমনে হয়, এটাই আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা দেখতে পাই কি যে বাম থেকে ডানে গেলে দেখো একই গ্রুপে যোজনী একই থাকে। গ্রুপ অনুযায়ী দেখা যায় এই বৈশিষ্ট্যটা সেম থাকে। যেমন গ্রুপ 1-এ যারা আছে তাদের প্রত্যেকের যোজনী ভাই +1 বা 1, সরি, যোজনীর কোনো ইয়া হয় না, যোজনীর কোনো চিহ্ন হয় না। ঠিক আছে, যোজনীর শুধু কি হয়, জাস্ট ভ্যালুটা হয়। যেমন গ্রুপ 1 এর যোজনী হলো ভাই শুধু 1, 1। সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, হাই, লিনা, কে রবি সাজাবে ফ্রান্সে, প্রত্যেকের যোজনী 1। প্রত্যেকের যোজনী কি 1। গ্রুপ 2-তে যারা যারা আছে তাদের যোজনী হইল 2। ঠিক আছে, তাদের যোজনী 2। যেমন তারা 2টা করে বন্ধন তৈরি করতে পারে। যেমন বেরিলিয়াম আর অক্সিজেন মিলে বেরিলিয়াম অক্সাইড তৈরি করে, তাই না? তার 2টা ইলেকট্রন আছে, 2টা বেজোড় ইলেকট্রন আছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাই আহ প্রত্যেকেরই তার গ্রুপ অনুযায়ী তোমার যোজনীটা চেঞ্জ হয়। ঠিক আছে, যেমন গ্রুপ 1-এ যোজনী 1, গ্রুপ 2-তে যোজনী 2। এখন ধাতুগুলার যোজনীর আরেকটা বিশেষ নাম আছে। ধাতুগুলার যে যোজনী ভাইয়া, ধাতুর যোজনীর আরেকটা নাম হচ্ছে তড়িৎ যোজনী। ইলেকট্রোভ্যালেন্সি। ধাতুর যে যোজনী, ধাতুর যোজনীর অন্য নাম হইল তড়িৎ যোজনী। এবং এই বিষয়টা হলো কি, সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই, সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী। ধাতুর ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে যোজনী ইলেকট্রন সংখ্যাটাই তার যোজনী। কথাটা বুঝো কিনা দেখো। যেমন সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, এই ধাতুর ক্ষেত্রে তার যতগুলা ইলেকট্রন আছে যোজ্যতা স্তরে, সেই ইলেকট্রন গুলাই তার যোজনী, বা এটাকে আমরা তোমার তড়িৎ যোজনী বলি। ঠিক আছে, আর অধাতুর ক্ষেত্রে স্পেসিফিক, অধাতুর ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি হয়। ঠিক আছে, তো ধাতু নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ধাতুর ক্ষেত্রে তার যোজনী ইলেকট্রন গুলাই হচ্ছে তার যোজনী। ঠিক আছে, ধাতুর ক্ষেত্রে তার যোজনী ইলেকট্রন গুলাই হলো যোজনী। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আমরা একটু অধাতুর ক্ষেত্রে যাই। দেখো ভাই, অধাতুর ক্ষেত্রে যোজনীটা কিরকম হয়, অধাতুর ক্ষেত্রে যোজনীটা কেমন হয় দেখো। যেমন গ্রুপ 14, আমরা তো গ্রুপ 13 পর্যন্ত দেখবো। দেখো এখানে যদি আমরা গ্রুপ 13টাও একটু লিখে দিই, এই যে গ্রুপ 13,
গ্রুপ 13 এর মৌলগুলোর যোজনী হয় তোমার 3, আর কিছু ক্ষেত্রে 5ও হইতে পারে। ঠিক আছে, 3 নর্মালি 3, সরি 5 হইতে পারবে না, 3ই হবে। তো ধাতুর ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলাই তার যোজনী, এটা নিয়ে আর কোনো চিন্তা নেই। বাট অধাতুর ক্ষেত্রে এই প্রবলেমটা শুরু হয়। অধাতুর ক্ষেত্রে দেখা যায় গ্রুপ 14তে যারা আছে, যেমন দেখো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্টেনাম, তারপরে কি লেড, তাই না? এদের জারণ মান আমরা দুইটা দেখতে পাই, একটা হলো ভাইয়া 2, আর একটা 4, 2 অথবা 4। এই যে অধাতু, কার্বনের যোজনী ভাইয়া 2ও হইতে পারে আবার 4ও হইতে পারে। তারপর সিলিকনের যোজনী 2ও হইতে পারে 4ও হইতে পারে, বুঝছো? এরকম জার্মেনিয়ামের যোজনী 2ও হইতে পারে 4ও হইতে পারে, টিনের যোজনী 2ও হইতে পারে 4ও হইতে পারে। ঠিক আছে, 2 অথবা 4। যেমন কার্বন মনোঅক্সাইডের মধ্যে যোজনী 2, আবার দেখো ভাইয়া কার্বন ডাই অক্সাইডের মধ্যে তার যোজনী 4। সেম ভাবে আমি যদি টিন অক্সাইডের কথা বলি, টিন অক্সাইডে তার যোজনী 2, আর টিন ডাই অক্সাইডের মধ্যে তার যোজনী 4। তো এইভাবে তারা পরিবর্তনশীল যোজ্যতার প্রদর্শন করতে পারে। ঠিক আছে, বুয়েটে একটা প্রশ্ন সলভ করার জন্য ধরো যে 60টা প্রশ্ন থাকে, 3 ঘন্টা, তাই তুমি নিজেই বুঝে নাও একটার জন্য 3 মিনিট করে সময় থাকে। বাট ধরো যে কেমিস্ট্রিতে কিছু ক্ষেত্রে তুমি আরো কম সময়ে সলভ করতে পারবা, ম্যাথে একটু বেশি সময় লাগবে, এই আর কি। সো অধাতুর ক্ষেত্রে 14, গ্রুপ 14তে যারা আছে, গ্রুপ 14, তাদের ক্ষেত্রে 2ও হইতে পারে 4ও হইতে পারে। এরপরে দেখো ভাইয়া গ্রুপ 15, গ্রুপ 15, গ্রুপ 15 এর ক্ষেত্রে যেটা দেখা যায় 3 হতে পারে 5ও হতে পারে, 3ও হইতে পারে 5ও হইতে পারে। ঠিক আছে, তো একজন বলতেছে ভাই বেজোড় ইলেকট্রনটাই বা কেন? হ্যাঁ, যোজনী মানেই হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা, বুঝছো? যতগুলা সমযোজী বন্ধন গঠন করতে পারে সেটাকে আমরা বলি যোজনী। যেমন ফসফরাসের ক্ষেত্রে তুমি চিন্তা করো, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, ইলেকট্রন বিন্যাসে দেখতে পাই 3s2 3p3। তো স্বাভাবিকভাবে তার বেজোড় ইলেকট্রন আছে 3টা, আর একটা আছে লোন পেয়ার। তার বেজোড় ইলেকট্রন 3টা, একটা লোন পেয়ার। তো আমরা যদি যৌগ দেখি, এরকম যৌগ সে তৈরি করতে পারে, p2o3, p2o3 এরকম যৌগ সে তৈরি করতে পারে। ঠিক আছে, তো এটার স্ট্রাকচার কেমন হবে? স্ট্রাকচার হবে ভাইয়া এরকম। এই দেখো, সে 3টা করে সমযোজী বন্ধন তৈরি করছে। তো ভাইয়া যতগুলা সমযোজী বন্ধন তৈরি করে সেই সংখ্যাটাই তার যোজনী, বুঝছো? এবং আমরা জানি সমযোজী বন্ধনে বেজোড় ইলেকট্রন গুলাই অংশগ্রহণ করে, এই জন্যই আমরা বলছি যে বেজোড় ইলেকট্রন গুলাই তার যোজনী। ঠিক আছে, তো এটা হলো তোমার একটা গেল। তো ফসফরাসের ক্ষেত্রে আরেকটা যোজনী দেখানো সম্ভব, যেহেতু তার ফাঁকা অরবিটাল আছে। আমরা জানি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করার শর্ত, যোজ্যতা স্তরে লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে এবং ফাঁকা জায়গা থাকতে হবে, কারণ এই দুইটা জিনিস থাকলেই শক্তি দিলে একটা পেয়ার ভেঙে আনপেয়ার হয়ে যেতে পারে। তো খেয়াল করে দেখো, আমরা যদি কিছুটা এনার্জি দেই অর্থাৎ তাপ দেই, তাইলে এটা হয়ে যাবে 3s1, 3p তে আগেই 3টা ছিল, 1 2 3, আর 3d তে চলে যাবে একটা। ঠিক আছে, 3d তে একটা। এবার খেয়াল করে দেখো, এর যোজনী কিন্তু ভাইয়া 5 হয়ে গেছে। তো এবার সে চাইলে এরকম যৌগ গঠন করতে পারবে, এই যে p2o5। সে চাইলেই তার যোজনী একটা বাড়ায় ফেলতে পারে, 2টা বাড়ায় ফেলতে পারে। ঠিক আছে, তো একটা মৌলের যোজনী কেমন এটা আমরা কিভাবে বুঝবো? সে তাবাসসুম একটা প্রশ্ন করতেছে, আবার রেকর্ডেড ক্লাস কি দেখবো? তোমার যদি মনে হয় যে কিছু জিনিস তোমার ক্লিয়ার হয় নাই, তাহলে তুমি আবার রেকর্ড দেখতে পারো ভাইয়া। বাট যদি মনে হয় যে না এখনই ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আর কোনো সমস্যা নেই, আর দেখতে হবে না।
বই পড়লেই চলবে, মানে আমাদের ফিউচার বুকটা পড়বা বা হচ্ছে তোমরা প্র্যাকটিস বুকটা পড়বা, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, এই যাদের ফাঁকা ডি অরবিটাল থাকে বা ফাঁকা অরবিটাল থাকে যোজ্যতা স্তরে, তারাই পরিবর্তনশীল যোজ্যতার প্রদর্শন করতে পারে। বুঝা গেল? ওকে, তো এখন আমরা মৌল দেখে কিভাবে বুঝবো যে তার যোজনী কত? তো যদি সে গ্রুপ 14 তে থাকে তাহলে 2-4, যদি 15 তে থাকে 3-5, বুঝছো? 3-5। তাহলে এবার বলো দেখি ভাইয়া, গ্রুপ 16 তে যদি কোনো একটা মৌল থাকে তার যোজনী কত হবে? আমরা বলছি গ্রুপ 14 হইলে 2-4, 15 হইলে 3-5, তাহলে 16 হইলে কত হবে? বলো ভাইয়া। তাবাসসুম আক্তার, খুব সঠিক বলেছো। ওকে, এই ক্ষেত্রে হয়ে যাবে 2, কারোর ক্ষেত্রে হবে 4, কারোর ক্ষেত্রে হবে 6। দারুণ। তার মানে, আচ্ছা, তার মানের কথা পরে বলতেছি। তাহলে ভাই যদি গ্রুপ 17 হয় তাহলে তার যোজনী কত হবে? বলো বলো বলো। যদি ভাই গ্রুপ 17 হয় তার কত হবে? ইয়াস মাইশা আক্তার সঠিক বলেছো, সাদিয়াতুল জান্নাত সঠিক বলেছো। গ্রুপ 17 হইলে ইয়াস 1, আরো হবে আরো হবে আরো হবে, নট 1। ইয়াস, কে বলছো? হাফসা ইসলাম সঠিক বলছো। এখানে শুধু একটাই না, এখানে অনেকগুলা হবে, ঠিক আছে? এখানে অনেকগুলা হবে, যেমন 1, 3, 5, 7। আর যদি গ্রুপ 18 তে থাকে, গ্রুপ 18 এর মৌলগুলার যোজনী কত হবে? এই তো হচ্ছে তো, গ্রুপ 18 এর ক্ষেত্রে কত হবে? এগুলা মজা, বললাম না? তুমি যদি তৃতীয় অধ্যায় ঠিকঠাক পারো তাইলে তোমার তোমার ফিল হবে যে আমি কেমিস্ট্রি পারি, কারণ যত বেসিক আছে কেমিক্যাল কম্পাউন্ডের সব বেসিক তুমি এর মধ্যে পাবা, সব বেসিক তুমি এর মধ্যে পাবা। হ্যাঁ, আজমাইন হোসেন সঠিক বলছো, দারুণ। আর বাকিরা একটা মাত্র বলতেছো ভাই, একটা হবে না। এই যে সবাই শূন্য বলতেছো, ভাই শূন্য হবে, ইয়েস, হিলিয়াম নিয়নের যোজনী শূন্য, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। হিলিয়াম নিয়নের যোজনী শূন্য, বাট যাদের একাধিক ফাঁকা অরবিটাল উপস্থিত, সরি হিলিয়াম নিয়ন আর্গন, এই তিনটার যোজনী শূন্য, বাট বাকিদের যোজনী 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, ইভেন মজার বিষয় 8ও হতে পারে। বাকি যারা আছে, স্পেশালি তোমার জেনন, এই জেনন এই সবগুলা যোজনী প্রদর্শন করে। যেমন ভাইয়া, জেনন মুক্ত অবস্থায় থাকে, জেনন ডাইঅক্সাইড প্রদর্শন করে, জেনন ট্রাইঅক্সাইড প্রদর্শন করে, জেনন টেট্রা অক্সাইড প্রদর্শন করে, জেনন ডাইফ্লোরাইড যৌগ আছে, মুক্ত জেননও আছে। তো মুক্ত মৌলের জারণ মান 0 আমরা সবাই জানি, এখানে জেননের জারণ মান 0, বাট এইখানে 2, এইখানে তার যোজনী 2, এইখানে তার যোজনী 4, এইখানে তার যোজনী 6, এইখানে তার যোজনী 8। দেখো, অর্থাৎ উপর থেকে নিচে গেলে আমরা বলছিলাম না সক্রিয়তা বেড়ে যায়, তার বিক্রিয়া করার প্রবণতা বাড়ে, এই জন্য। ঠিক আছে? হ্যাঁ, এরা তো নিষ্ক্রিয়, তাই না? আবার যৌগ গঠন করে কেমনে? তো এইখানেই চলে আসে গ্রুপ ভিত্তিক মৌলসমূহের পড়াশোনা। তো উপর থেকে নিচে গেলে না, ওই তাদের আকার বড় হইতে থাকে। আকার বড় হওয়ার সাথে সাথে এই নিউক্লিয়াসটা বহিস্থ কক্ষপথের, এই বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলোর উপরে নিয়ন্ত্রণ কম করতে পারে। তো নিয়ন্ত্রণ যখন কমে যায় তখনই তার সক্রিয়তা বেড়ে যায়, বুঝছো? সেই ইলেকট্রনটা রিশাফল করতে পারে বারবার। তো এটাই, তোমরা আশা করি প্যাটার্নটা বুঝতে পারছো। হ্যাঁ, গ্রুপ 14 তে হইলে 2-4, 2টা থাকবে। 15 তে হইলে 3-5, 16 তে হইলে 2-4-6, 17 তে হইলে 1-3-5-7,
18তে হইলে 0, 2, 4, 6, 8 সবগুলাই হতে পারে। তার মানে আমরা এখান থেকে বুঝে নিলাম যে গ্রুপ 14তে 2, 4, তারপর হচ্ছে মেইনলি 4টাই বেশি। এখানে একটু লিখে রাখো, এখানে একটা বিষয় বোঝার আছে যে এখানে মেইনলি 4টাই প্রাধান্য পায়। অধিকাংশ ক্ষেত্রে 4 দেখা যায়। গ্রুপ 2 একদম খুব রেয়ার, বুঝছো ভাই? গ্রুপ 2 হচ্ছে খুবই রেয়ার, মানে মানে গ্রুপ 2 না, মানে এই 2, 4 যোজনীটা হচ্ছে খুবই রেয়ার। জাস্ট 1টা 2টা যৌগের মধ্যে দেখা যায়, খুব বেশি যৌগের মধ্যে না। বাট অধিকাংশ ক্ষেত্রেই 4 দেখা যায়, এটা মনে রাখবা, 4। সো এই এটার মধ্যে মাত্র আমরা একটা যোজনী দেখতে পাই, 4। গ্রুপ 15-র মধ্যে আমরা দেখতে পাই 2টা, গ্রুপ 16-র মধ্যে 3টা, গ্রুপ 17-র মধ্যে 4টা, গ্রুপ 18-র মধ্যে 5টা। তো লিখে রাখো, এটা মজার জিনিস। এখানে যোজনী একটা, এখানে গ্রুপ 14তে যোজনী একটা, পাশে লিখে রাখো। তাহলে গ্রুপ 15তে যোজনী 2টা, 3, 5। গ্রুপ 16তে যোজনী হয় 3টা, গ্রুপ 17তে হয় 4টা, 4টা যোজনী সম্ভব। আর গ্রুপ 18-র ক্ষেত্রে 5টা যোজনী সম্ভব, 5 ধরনের যোজনী সম্ভব। ঠিক আছে। সিলিকনের পর হচ্ছে প্রতিভা। দেখো সিলিকনের নিচে কোন মৌলটা আছে ওটা লিখে নাও। লিখছো? সো 14তে 1টা, 15তে 2টা, 16তে 3টা, 17তে 4টা, 18তে 5টা, এরকম ভাবে তোমার ইয়ে হয়। আর গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যারা আছে এরা সবগুলা ধাতু, বুঝছো? এদের একাধিক পরিবর্তনশীল জারণ মান দেখা যায়। আমরা যখন অবস্থান্তর মৌল নিয়ে আলোচনা করব তখন ওটা দেখাবো। তাইলে কিছু যৌগ দেখাই গ্রুপ 16-এর। এই যে আমরা এবার গ্রুপ ভিত্তিক আলোচনা শুরু করতেছি। দেখো এর মধ্যেই চলে আসছে গ্রুপ ভিত্তিক আলোচনা। দেখো সরি, গ্রুপ 14, মনোযোগ। গ্রুপ 14তে যারা আছে, কাঁদলে শার্ট, গেঞ্জি, স্যান্ডেল পাবে। এদের যোজনী শুধুমাত্র কি হইতে পারে? 4 হইতে পারে, তাই না? তোমরা কাজ করবা, এই 8 থেকে বাদ দিবা। 14 আছে না, মানে 14-র 4কে বাদ দিবা, তো যেটা পাবা এটাই হচ্ছে যোজনী। গ্রুপ 15-র ক্ষেত্রে দেখো 8 থেকে তুমি 5 বিয়োগ করো, তাহলে পাবা 3, বুঝছো? 3। সো এটার একটা যোজনী হলো 3। গ্রুপ 16-এর ক্ষেত্রে তুমি 8 থেকে বাদ দাও, সো এই ক্ষেত্রে পাবা কি? 2, তার মানে এর একটা যোজনী হলো 2। আর গ্রুপ 17-র ক্ষেত্রে তুমি 8 থেকে বাদ দাও 7কে, তাহলে পাবা হচ্ছে ভাইয়া 1। আর গ্রুপ 18-র ক্ষেত্রে 8 থেকে তুমি 8টা ইলেকট্রন বাদ দাও, মানে যত ইলেকট্রন আছে সেটা। সো এবার দেখো এই 4 শুধু একটাই হবে, ঠিক আছে? আর গ্রুপ 15, একটু মনোযোগ দাও ভাইয়া। ইয়েস, খাদিজা বলতেছে গভীর মনোযোগ। হ্যাঁ আমি এই কথাটাই বলতাম অ্যাকচুয়ালি, বলে দিছো। খেয়াল করো 4 এর মধ্যেই একটাই সম্ভব ভাই, একটাই সম্ভব, কারণ এর মধ্যে কোনো বিজোড় ইলেকট্রন নাই, বুঝছো? তো এখানে পরিবর্তনশীল যোজ্যতার কোনো চান্স নাই। বাট গ্রুপ 15-তে যারা আছে তাদের মধ্যে একটা বিজোড় ইলেকট্রন আছে, ইলেকট্রন বিন্যাস করে দেখবা। সো সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে তার মধ্যে তোমরা একটা বেজোড় জোড়বদ্ধ ইলেকট্রন পাবা। ইলেকট্রন বিন্যাস এটা মনে করে দেখো, জোড়বদ্ধ ইলেকট্রন পাবা, প্লাস হচ্ছে কিছু ফাঁকা ঘরও পাবা এখানে। সেই জন্য পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। সো পরিবর্তনশীল হয়ে কতটুকু পর্যন্ত যাবে? ম্যাক্সিমাম তার ইলেকট্রন যতগুলো আছে ততগুলা। কথা বুঝো? 3 সম্ভব। 3 হচ্ছে তার প্রাইমারি যোজনী, বুঝছো? প্রাইমারি যোজনী হচ্ছে 3। তাইলে ভাইয়া এর পরেরটা কত হবে? তোমাদের একটা সহজ টেকনিক বুঝাই দিই। যোজনী সবসময় 2 করে করে বাড়ে, মনে রাখবা।
অধাতুর যোজনী 2 করে করে বাড়ে। হ্যাঁ, কেমনে 2 বাড়ে? এই যে এটা দেখলেই বুঝবা। দেখো এই যে 2টা ইলেকট্রন একসাথে ছিল, এইখানে তার কোনো যোজনী নাই, যোজনী আছে এইখানে। তো আমরা যখন একটা জোড়কে ভেঙে দিব, একটা কাপলকে আমরা ভেঙে দিব, তখন কি 2টা আলাদা হয়ে যাবে না? এই যে আলাদা একটা, এই যে আলাদা একটা। সো আগে ছিল 3টা, এখন আরো 2টা যুক্ত হয়েছে। সো অধাতুর যোজনী সবসময় 2 করে করে বাড়ে, এটা মনে রাখবা। অধাতুর যোজনী অলওয়েজ 2টা করে বাড়ে, ঠিক আছে? তার মানে তোমরা যখনই একাধিক যোজ্যতার কথা বলবা, তখনই পরের যোজনীটা তার থেকে 2 বেশি হবে। পরের যোজনীটা কি হবে? তার থেকে 2 বেশি হবে। এই জন্যই দেখো গ্রুপ 16তে 2 4 6 1 3 5 7 2 4 6 8 এরকম ভাবে আগাইছে। বুঝা গেল? একটা জোড় ভাঙছে আর 2টা বেজোড় উন্মুক্ত হয়েছে। আর বেজোড় ইলেকট্রন মানেই যোজনী। বুঝা গেল? বেজোড় ইলেকট্রন মানেই কি? যোজনী। ক্লিয়ার সবাই? আমাকে একটু জানাও। আমি এখন তোমাদেরকে এই সবগুলা যৌগের স্ট্রাকচার দেখাবো, ঠিক আছে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আজকে সময় পেলে পড়াবো, সময় না পেলে পড়াবো না, এর পরের ক্লাসে চলে যাব। আয়নীকরণ শক্তি এগুলো সব পরের ক্লাসে। তো আজকে আমি সবগুলা যৌগের স্ট্রাকচার দেখাবো। স্ট্রাকচার ডান, ক্লিয়ার, ওকে সেরা। এবার আমি গ্রুপ 15 থেকে শুরু করি নাকি গ্রুপ 14 থেকে শুরু করি? গ্রুপ 14। বাবুরা দেখো, এখানে আছে তোমার কার্বন, এখানে আছে সিলিকন, এখানে আছে জার্মেনিয়াম, এখানে আছে টিন, এখানে আছে ভাইয়া লেড। সো কার্বনের শুধুমাত্র এই কার্বনটারই দেখা যায়, 2টা যোজনী দেখা যায়, ঠিক আছে? একটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন মনোঅক্সাইডের স্ট্রাকচার যদি আমরা দেখি, আমরা প্রত্যেকে জানি, কেউ লিখবা না, জাস্ট এখানে তাকাও, স্ট্রাকচার কেমনে আঁকতে হবে এখন শেখাচ্ছি। এগুলো আছে বই, আছে গুহ স্যারের বই, এটা আছে। তোমরা যাদের যাদের হাতে গুহ স্যারের বইটা আছে তারা এটা পাবা। গুহ স্যারের বইয়ে এই স্ট্রাকচার গুলা দেখো বাচ্চারা। অক্সিজেনের যোজনী আমরা জানি 2, তাই না? সে গ্রুপ 16তে আছে। গ্রুপ 16তে থাকলে তার যোজনী কত হয়? হ্যাঁ, 2 হয়। তার একটাই যোজনী, তার পরিবর্তনশীল যোজ্যতা সম্ভব না, কারণ তার কোনো ফাঁকা অরবিটাল নাই। তো সে বাধ্যতামূলকভাবে জাস্ট তার যোজনী থাকবে 2টা, এই যে একটা, 2টা। এবং একটু চিন্তা করে দেখো, তার মধ্যে লোন পেয়ার আছে 2টা, তাই না? জোড়বদ্ধ ইলেকট্রন আছে 2টা। যদি তোমরা ইলেকট্রন বিন্যাস না জানো আমাকে বলো, আমি ইলেকট্রন বিন্যাস দেখায় দিই। এই যে অক্সিজেন 1s2 2s 2p, এখানে 2d বলতে কোনো কিছু নাই। সো এখানে দেখো 2 3 4 5 6 7 8। তো এখানে 2টা আছে পেয়ার আর 2টা আছে যোজনী। তো এই 2টা যোজনীকে আমি এইভাবে দেখাইছি আলাদা আলাদা, আর পেয়ার 2টাকে আমি একসাথে দেখাইছি। এই 2টা পেয়ারকে আমি একসাথে দেখাইছি এখানে আর এখানে, বুঝছো? আবার কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তাহলে দেখতে পাবো, খুব মনোযোগ, কেউ বিরক্ত হয় না আমার কথায়, এটা আমার অভ্যাস বলা। এই দেখো নরমালি কার্বনের ইলেকট্রন বিন্যাস 3 4, এই দেখছো? এই হলো কার্বনের স্বাভাবিক অবস্থার ইলেকট্রন বিন্যাস। তাইলে এই কার্বন যেটা করতে পারবে, কার্বন তার যোজনীগুলা দিয়ে, এই যোজনীগুলা দিয়ে সে এই 2টা ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন গঠন করতে পারবে। তাইলে আমি তার সমযোজী বন্ধনটা দেখায় দিই। এই দেখো, কার্বনের 2টা বেজোড় ইলেকট্রন আছে আর একটা জোড়বদ্ধ ইলেকট্রন আছে। তো এই 2টা যোজনী দিয়ে সে 2টা সমযোজী বন্ধন গঠন করলো। একদম নিশ্চিদ্র মনোযোগ দিয়ে সামনে তাকায় থাকো, কেউ কিছু লিখবা না। তাহলে দেখো, এই 2টা ইলেকট্রন দিয়ে সে কি করলো? সমযোজী বন্ধন গঠন করলো। এই যে এরা ইলেকট্রন শেয়ার করে করে সমযোজী বন্ধন গঠন করলো। মজার জিনিস, এই কার্বনের একটা ফাঁকা ঘর আছে। কার্বনের একটা কি আছে? ফাঁকা ঘর আছে। তো এই ফাঁকা ঘরটা আমি এখানে দেখাই। ফাঁকা ঘরটাকে আমি এখানে দেখাইলাম। তো ভাইয়া, ফাঁকা ঘর মানেই হলো সেখানে সে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ফাঁকা ঘর মানেই কি?
ফাঁকা অরবিটাল মানেই এখানে সে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ফাঁকা ঘর যাদের মধ্যে থাকবে তারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ঠিক আছে, সো এই যে পি অরবিটালের দুটো ইলেকট্রন দেখতেছো না, এই দুটো ইলেকট্রন একবারে যে এই ঘরের মধ্যে ঢুকবে, অন্যটা কালার দেই, এই দুটো ইলেকট্রন একবারেই যে এই ঘরে যে ঢুকবে। ঠিক আছে, কারণ একটা অরবিটালে ভাইয়া দুইটা ইলেকট্রন থাকতে পারে। সো এই দুটো ইলেকট্রন একবারে এর মধ্যে যে ঢুকবে। লিখো এটা, লেখার পরে বাকি অংশ বুঝাবো। এতটুকু লিখো। লেখা শেষ হলে ডান লিখবা, তারপর আমি আরেকবার বুঝাবো, তারপরে সামনে আগাবো। 5 মিনিট এক্সট্রা দিলেই হবে। ডান। ডান, ওকে। লেখা শেষ করো, তারপরে বুঝাবো। হ্যাঁ, লেখাটা শেষ করো, তারপরে বুঝাবো। এই যে ইলেকট্রন বিন্যাসটাও লিখে ফেলো। হ্যাঁ, নাইট্রোজেনকে কেন গরিবের নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? এটা হয়তো তোমার কোনো একজন টিচার বলছে যে গরিবের নিষ্ক্রিয় গ্যাস। আসলে এটা গরিবের নিষ্ক্রিয় গ্যাস না, নাইট্রোজেনকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাসগুলোর পরে সব থেকে বেশি নিষ্ক্রিয়। ঠিক আছে, ইট ইজ নিউট্রাল আফটার দ্য ইনার্ট গ্যাসেস। তো ইনার্ট গ্যাস 8 নম্বর গ্রুপে যারা আছে, 18 নম্বর গ্রুপে, তাদের পরে সব থেকে বেশি নিষ্ক্রিয় হলো নাইট্রোজেন। কারণ নাইট্রোজেনের বন্ধন শক্তি ভাইয়া অনেক বেশি। একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেনের সাথে 3টা বন্ধন দিয়ে যুক্ত, 3টা বন্ধন। ঠিক আছে, তো 3টা বন্ধন দিয়ে যুক্ত থাকার কারণে এই বন্ধন তিনটাকে খুব সহজেই ভাঙা যায় না। নাইট্রোজেন খুবই স্ট্রং ভাবে একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে থাকে। বলে না, যত ঝড় ঝাপটা, যত কিছুই আসুক, যত দুর্যোগ আসুক, কখনোই এই বন্ধন যেন ভেঙে যাবে না। তো এমনই নাইট্রোজেন। এই জন্য এটাকে মজা করে বলতে পারে যে গরিবের, মানে ব্যাপারটা এরকমই আর কি, মনে রাখার জন্য, তাই না নুরা? যেমন মনে আছে এটা, যখন উনি বলছেন যে গরিবের নিষ্ক্রিয় গ্যাস, তোমার কিন্তু এটা মনে আছে। সো নাইট্রোজেন এটা নিষ্ক্রিয় গ্যাস, এটা ট্রু। ওকে, সো আমরা বুঝলাম যে কার্বনের ইলেকট্রন বিন্যাসে 2p অরবিটাল ফাঁকা থাকে একটা, আর এর 2p অরবিটালের মধ্যে 2টা ইলেকট্রন থাকে। সো আমরা জানি সমযোজী বন্ধনের জন্য 2টা ইলেকট্রন শেয়ার করতে হয়, তাই না? সো 2টা পরমাণু 2টা ইলেকট্রন শেয়ার করবে। বাট এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অক্সিজেন একাই তার 2টা ইলেকট্রন কার্বনের দিকে ঠেলে দিছে, শেয়ার করে দিছে। মানে ব্যাপারটা এমন হয়েছে যে ভাই আমার কিচ্ছু নাই, তাই আমি হাত পাচ্ছি যে ভাই আমার তো কিছু নাই, আমাকে কিছু টাকা দাও। ঠিক আছে, ব্যাপারটা এমন হয়ে গেছে। কার্বন বলতেছে অক্সিজেন, ভাই আমার তো কিচ্ছু নাই, আমার তো অষ্টক পূর্ণ হইতেছে না, তুমি আমাকে কিছু দিয়ে হেল্প করো। তখন অক্সিজেন বলতেছে, বাবারে আমার তো কোনো যোজনীয় নাই, আমার তো যোজনী মাত্র 2টা, তাই না? এই যে 1টা 2টা, আমার বাকি যা আছে তা হইলো জোরবদ্ধ ইলেকট্রন, আমার করতে হবে পুরো 2টাই তোকে দিয়ে দিতে হবে। এটাকে বলে সাহায্য করা, সহযোগিতা করা। বুঝছো? একটা ইলেকট্রন দেওয়া মানে যোজনী শেয়ার করা, আর 2টা ইলেকট্রন দিয়ে দেওয়া মানে হচ্ছে সাহায্য করা। তো এই ক্ষেত্রে যে বন্ধনটা তৈরি হয়েছে, সেই বন্ধনের নাম হলো কোঅর্ডিনেট বন্ড। বাংলায় আমরা যাকে বলি সন্নিবেশ বন্ধন। বাংলায় আমরা যাকে বলি সন্নিবেশ বন্ধন। কোঅর্ডিনেটের মানেই হচ্ছে সহায়তা করা। আমরা বলি না যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, কোঅর্ডিনেশন। হ্যাঁ, কোঅর্ডিনেশন মানে হলো ভাইয়া সহযোগিতা করা, সহায়তা করা। তো কেউ যখন একাই 2টা ইলেকট্রন দিয়ে বন্ধন গঠনে সহায়তা করে, তখন তাকে বলা হয় ডোনার অ্যাটম। সো এই জায়গায় অক্সিজেন হলো ভাইয়া ডোনার অ্যাটম।
আর যে দুটো ইলেকট্রন নিয়ে বন্ধনটা তৈরি করতেছে, একাই দুটো ইলেকট্রন নিচ্ছে, তাকে আমরা বলতেছি কি অ্যাকসেপ্টর অ্যাটম। একটা হলো ডোনার আর একটা হলো কি অ্যাকসেপ্টর। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে এমন না কিন্তু যে সে একবারে দুটা দিয়ে দিয়েছে, অক্সিজেনের দুটা ফাঁকা হয়ে গেছে। এই প্রশ্ন কারোর মাথায় আসতে পারে, আমি জানি না কারোর মাথায় আসছে কিনা, যে অক্সিজেন তো ভাই তাহলে দুটা দিয়ে দিল, তাহলে অক্সিজেন তো খালি হয়ে যাবে। কিন্তু সমযোজী বন্ধনে কি কখনো কেউ পুরোপুরি ইলেকট্রন দিয়ে দেয়? কেউ ইলেকট্রন দিয়ে দেয় না, এক্ষেত্রে সহায়তা করে, সহায়তা। বুঝছো? সো দুইটা ইলেকট্রন দিয়ে তারা শেয়ার করতেছে, একাই দুইটা ইলেকট্রন দিয়ে শেয়ার করতেছে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে শেয়ার হয়েছে। সো এই জন্য আমরা কার্বন মনোঅক্সাইডের স্ট্রাকচারটা এইভাবে আঁকি। দেখো বাচ্চারা, আমরা এইভাবে আঁকি, এই কার্বন, এই হইলো অক্সিজেন, এই দুইটা, আর এই ক্ষেত্রে একটা থাকে এইভাবে। তোমাদের বইয়ে যাদের গ্রোসারের বইটা যাদের হাতে আছে তারা দেখবা কার্বন মনোঅক্সাইডের স্ট্রাকচার হচ্ছে এরকম, অর্থাৎ দুইটা আছে সমযোজী, একটা আছে সন্নিবেশ। এইটা একবার পরীক্ষায় আসছিল যে কার্বন মনোঅক্সাইডে কয় ধরনের বন্ধন আছে, বলো দেখি, কার্বন মনোঅক্সাইডে কয় ধরনের বন্ধন আছে? বলো, কার্বন মনোঅক্সাইডে কয় ধরনের বন্ধন আছে? ইয়েস, ইসরাত লামিয়া, মেহনাজ, আহমেদ নকিব, ঠিক বলছিস সবাই, দারুণ। হ্যাঁ, দুই ধরনের বন্ধন আছে, টু টাইপস। একটা হইলো সমযোজী, আর আরেকটা আমরা মাত্র শিখলাম সন্নিবেশ। দুই ধরনের বন্ধন আছে, বাট কয়টা বন্ধন আছে যদি বলি তখন তিনটা হবে। ঠিক আছে তানহা ইসলাম, তুমি যে তিনটা বলছো এটা হচ্ছে টোটাল বন্ধন তিনটা, বাট দুই ধরনের বন্ধন আছে, ধরন দুইটা, বাট বন্ধন তিনটা। ইয়েস, তাহমিদ রেফিজা, ঠিক আছে। হ্যাঁ, সন্নিবেশ আর হইলো সমযোজী। এখন কি তোমরা কিছু ফিল করতে পারতেছো যে অ্যাকচুয়ালি এগুলা কেমন? ইয়েস, অক্সিজেন বাবা কার্বন বাবাকে হেল্প করছে, এ তো গরিব মিসকিন কার্বন, আমার কিচ্ছু নাই, আমাকে কিছু দাও। সো এইভাবে সে দিয়ে সহায়তা করছে। ঠিক আছে, আর এরপরে যদি আমরা, আচ্ছা সবাই তো আশা করি ক্লিয়ার। এই কার্বন মনোঅক্সাইডকে এই বন্ধনটা দেখানোর আরেকটা তরিকা আছে, আরেকটা তরিকা আছে। তো আমরা কোনো কিছু বাদ দিব না, দেখো আরেকটা তরিকা আছে। তোমরা যদি এইভাবে আঁকাও কার্বন মনোঅক্সাইডকে, তখন এই কার্বনের উপর একটা মাইনাস দিতে হবে, অক্সিজেনের উপর একটা প্লাস দিতে হবে। এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। আমরা যখন অর্গানিক কেমিস্ট্রিতে গাটারম্যান কচ বিক্রিয়া শিখব, তখন এই স্ট্রাকচারটা আমাদের লাগবে। ওইখানে আমি পড়াবো আরেকবার। গাটারম্যান বিক্রিয়াতে এই জিনিসটা লাগবে, এই আইডিয়াটা তোমাদের লাগবে। গাটারম্যান কচ বিক্রিয়াতে কার্বন মনোঅক্সাইড অংশগ্রহণ করে বেনজিন থেকে বেনজালডিহাইড তৈরি করার সময়। তো ওইখানে আমি এই কনসেপ্টটা আরেকবার দেখাবো। এখন যদি তুমি মনে রাখতে পারো যে ভাইয়া কার্বনের উপরে নেগেটিভ থাকে, অক্সিজেনের উপরে পজিটিভ থাকে, তাইলে তখন আমার জন্য বোঝানোটা ইজিয়ার হবে। ঠিক আছে, তো চিন্তা করে দেখো সেকেন্ড ইয়ারে যে ছেলেপেলেরা আসবে, তোমরা যারা থাকবা তাদের জন্য সেকেন্ড ইয়ারটা ইজিয়ার হবে, বুঝছো? আর যারা নতুন আসবে ওদেরকে আবার আমাকে পড়াইতেই হবে যে এটা কেন মাইনাস, এটা কেন প্লাস। এটা একটা আফসোসের বিষয়, বুঝছো? তোমরা এখন থেকে আগায় থাকবা ইনশাল্লাহ। আচ্ছা, প্লাস মাইনাস কেন? কারণ এই যে এই কার্বন কি করলো, তার তো নিজের কিছু নাই, বাট সে দুইটা একবারে নিয়ে নিছে, বাট শেয়ার করছে দুইটা নিয়ে। যদি একটা একটা করে শেয়ার করতো তাহলে কোনো প্লাস মাইনাস আসতো না, বাট সে একাই দুইটা নিয়ে নিছে, দুইটা নিয়ে একটা শেয়ার করছে। ভাইয়া দুইটা নিয়ে একটা শেয়ার করছে, মানে ব্যাপারটা গরমের জুতা দান করার মতো অবস্থা আর কি। নর্মালি কি হয়, একটা একটা করে শেয়ার করে, তাই না? সে বলতেছে ভাইয়া আমার একটা, ভাইয়া তোমার একটা, এই যে আমার একটা তোমার একটা, তাই কোনো সমস্যা নাই, নিউট্রাল থাকে। বাট এই ক্ষেত্রে কি করছে, সে দুইটা নিচে একটা শেয়ার করছে, তাই না? সে শেয়ার করছে একটা, বাট নিছিল তো দুইটা। ব্যাপারটা এমন হয়ে গেছে, গরমের জুতা দান করার মতো অবস্থা হয়েছে। তো এই জন্য তার উপরে হচ্ছে তোমার -1।
আর অক্সিজেনের ক্ষেত্রে কি হয়েছে ভাইয়া, সে দুইটাই দিয়ে দিছে আর একটা সে শেয়ার করছে, এই জন্য তার উপরে +1। বুঝছো? যাই হোক, আক্কেল মানকে লিয়ে ইশারাই কাফি। তোমরা এটা জাস্ট কমন সেন্স দিয়ে বুঝে নিবা এই জিনিসটা। তো এটাই হচ্ছে কার্বন মনোঅক্সাইডের জীবন বৃত্তান্ত। তোমাদের আজকে হোমওয়ার্ক এটাই, তোমরা এইভাবে লিখবা, কার্বন মনোঅক্সাইডের জীবন বৃত্তান্ত। এইখানে কার্বন হচ্ছে মিসকিন আর অক্সিজেন হচ্ছে বড় ভাই বা কার্বন ছোট ভাই। তো বড় ভাই ছোট ভাইকে দুটো ইলেকট্রন দিয়ে সহায়তা করছে। এইখানে আমরা সহায়তাকারী একটা বন্ধন পাই, যে বন্ধনের নাম সন্নিবেশ বন্ধন। ঠিক আছে, এই হলো ঘটনা। এরপরে কার্বন গ্রুপ 14 এর মধ্যে আমরা আরেকটা বিষয় খুঁজে পাই, সেটা হইলো হ্যাঁ কার্বন টেট্রাক্লোরাইড আর সিলিকন টেট্রাক্লোরাইড। দেখো, আশা করি এটা বুঝছো। তোমরা আজকে এটা সুন্দর করে লিখবা, আমি যা যা বুঝাইছি সবকিছু সুন্দর করে লিখবা। এবার দেখো, একটা হলো কার্বন টেট্রাক্লোরাইড আর একটা হলো ভাইয়া সিলিকন টেট্রাক্লোরাইড। এই দুইটা যৌগের মধ্যে একটা প্রশ্ন আসে এই দুইটা যৌগ থেকে পরীক্ষায়। কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, আর্দ্র বিশ্লেষিত হয় না। ঠিক আছে, সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়। সিলিকন টেট্রাক্লোরাইডটা কি হয়? আর্দ্র বিশ্লেষিত হয়। ব্যাখ্যা করো। এই ব্যাখ্যাটা দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব। হ্যাঁ, এই ব্যাখ্যাটা দিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। তোমরা কি আছো আমার সাথে শেষ পর্যন্ত? থাকতে হবে। হ্যাঁ, ওকে। তো আমরা গ্রুপ 14টা আজকে শেষ করব আর কি। এরপরে ইনশাল্লাহ আগামী ক্লাসে গ্রুপ 15, 16, 17, 18 এগুলো শেষ করব। তার মানে দেখো, আমি কিন্তু আমার সিরিয়ালে আগাচ্ছি, আমি পর্যাবৃত্ত ধর্মের মধ্যেই এদেরকে নিয়ে আসছি, এই গ্রুপ ভিত্তিক আলোচনাগুলা। আই থিংক তোমরা যদি সুন্দর একটা নোট করতে পারো আমার ক্লাসের, তোমাদের আর বইও পড়া লাগবে না। তোমরা আমার নোটটা পড়বা আর প্র্যাকটিস বুক পড়বা আর আগের বছরের প্রশ্ন সলভ করবা। আমি কথা দিচ্ছি তোমার এইচএসসি তো গোল্ডেন আসবে, অ্যাডমিশনও হয়ে যাবে, জাস্ট এতটুকু কাজ করলে। ওকে, তো কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না কেন, এই প্রশ্ন যদি বলা হয়, এক কথায় একটা অ্যান্সার দিবা, এক কথায় অ্যান্সার। এর মধ্যে কোনো ফাঁকা অরবিটাল নাই, যোজ্যতা স্তরে কোনো ফাঁকা অরবিটাল নেই। যোজ্যতা স্তরে কোনো ফাঁকা অরবিটাল নেই, এইটাই কারণ। আর যদি বলো ভাইয়া সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় কেন, তাহলে ওটার অ্যান্সার কি হবে বলে ফেলো দেখি, বলে ফেলো দেখি, পারতে হবে। বলো, সিলিকন টেট্রাক্লোরাইড কেন আর্দ্র বিশ্লেষিত হয়? আছে, ইয়েস আছে, এক কথায় অ্যান্সার। জান্নাতুল ফেরদৌস, মাসুমা মৌ, ইয়েস, ফাঁকা অরবিটাল আছে, শেষ। সিলিকনের যোজ্যতা স্তরে ফাঁকা অরবিটাল আছে। ঠিক আছে, এবার আমরা দেখি যে ফাঁকা অরবিটাল থাকলেই কেন আর্দ্র বিশ্লেষিত হয়। ঠিক আছে, ফাঁকা অরবিটাল থাকলেই কেন আর্দ্র বিশ্লেষিত হয়। লেখা শেষ করো, তারপর আমি এর পরের পেজে যাব। লেখা শেষ করো, তারপর ডান লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন আসে। সো অ্যান্সার দেওয়ার আগে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ আর্দ্র বিশ্লেষণ। তোমরা যারা সমাস ভালো পারো, ভাইয়া তোমরা যারা সমাস ভালো পারো তারা খুব ইজিলি এটা পারবা। কারা কারা সমাস ভালো পারো? বাংলা কারা, বাংলা গ্রামারে কারা ভালো? এই ছুটি ছুটি করিস না তো, বললাম না এটা পড়ায় ছুটি দিয়ে দিব।
খুব ডিস্টার্ব করে কিছু ছেলে পেলে। আচ্ছা, আর্দ্র বিশ্লেষণ তোমরা পারো, হ্যাঁ। আর্দ্র বিশ্লেষণ এর অন্য নাম হচ্ছে ভাইয়া পানি বিশ্লেষণ। ঠিক আছে, অন্য নাম হলো কি পানি বিশ্লেষণ। তো আমরা যদি এটার সমাস সাধন করি বা ব্যাস বাক্য নির্ণয় করি, যদি আমরা ব্যাস বাক্য নির্ণয় করি, এটার ব্যাস বাক্য হবে আর্দ্র দ্বারা বিশ্লেষণ। এটা একটা তৎপুরুষ সমাস, বুঝছো? অর্থাৎ পানি দিয়ে বিশ্লেষণ হবে, অর্থাৎ পানি এসে একটা যৌগকে ভেঙে ফেলবে। লিখো, পানি এসে যৌগকে ভেঙে ফেলবে। পানি এসে যৌগকে কি করবে? ভেঙে ফেলবে। ঠিক আছে, আচ্ছা, নিজের প্রশংসা করতে নেই না, এই জন্য আর বলো নাই। ওকে, সো দেখি কেমনে পানি এসে ভাঙে। সিলিকন টেট্রা ক্লোরাইড, সিলিকনের জারণ মান ভাইয়া +4 আর ক্লোরিনের জারণ মান -1। পানির ক্ষেত্রে আমরা দেখতে পাই পানিটা অলওয়েজ এমনে ভাঙে। মনে রাখবা, পানি ভাঙে হইল H+ আর OH- হিসেবে। পানিটা ভাঙে কেমনে? H+ আর OH- হিসেবে ভাঙে। পানি ভাঙে H+ আর OH- হিসেবে। সো প্লাস যাবে মাইনাসের কাছে, প্লাস যাবে কার কাছে? মাইনাসের কাছে। আর ভাইয়া মাইনাস যাবে প্লাসের কাছে। মনে রাখবা, জগতের চিরন্তন নিয়ম এটাই, প্লাস মাইনাসের কাছে যাবে, মাইনাস প্লাসের কাছে যাবে। ঠিক আছে, সো এখানে সিলিকনের যেহেতু +4 আর এখানে হাইড্রোক্সিলের -1, তাই আমাদের 4টা দিতে হবে মেলানোর জন্য। 4টাকে দিতে হবে, 4টা পানি দিলে এরকম হবে টেট্রাহাইড্রোসিলিসিক অ্যাসিড। টেট্রাহাইড্রোসিলিসিক অ্যাসিড, আর তৈরি হবে 4টা HCl। এবং এই বিক্রিয়াটা হলো একটা উভমুখী বিক্রিয়া। এই বিক্রিয়াটা হইল উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, এটা এখন জিজ্ঞেস করো না যে ভাই কেমনে হবে, এটা আর একটু বড় হও, নলেজের জ্ঞানের লেভেলটা বাড়ুক, তখন অটোমেটিক নিজেই বুঝতে পারবে এটা কেমনে উভমুখী হয়। মেইন প্রশ্ন এটা না, মেইন প্রশ্ন হলো কেমনে এটা ভাঙে, এটা মেকানিজম ব্যাখ্যা করো। ঠিক আছে, রোজায় ক্লাস বন্ধ থাকবে নাকি খোলা থাকবে? খোলা থাকবে। রোজায় সকাল 9টা থেকে ক্লাস শুরু হবে, বিকাল 3টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। আর আমি সব ক্লাস নিব শুক্র শনিবারে, শুক্র শনিবারে আমি সব ক্লাস নিব। ওকে, সো এটা কেমনে ঘটে, এটার কৌশল ব্যাখ্যা করো, কৌশল। এই বিক্রিয়াটা কেমনে ঘটে, কৌশল ব্যাখ্যা করো। আমরা যদি এখন এই বিক্রিয়ার মেকানিজমটা নিয়ে আলোচনা করি, তাহলে শুরুতেই চলে আসবে ফাঁকা অরবিটালে এক জোড়া ইলেকট্রন আসে। সিলিকন, তোমরা একটু ইলেকট্রন বিন্যাসটা করে ফেলো। নিয়ন পর্যন্ত সব ফিক্সড, তাই রেখে দাও। 3s 3p 3d, 3d ফাঁকা, 3d তে কিচ্ছু নাই। আর 3s এর মধ্যে এই একটা, 3p এর মধ্যে 3টা, এই 4টাই, এই যে 4টা সমযোজী বন্ধন তৈরি করছিল। ঠিক আছে, এই 4টাই কি করছে? 4টা সমযোজী বন্ধন তৈরি করছে। আর এর মধ্যে কিন্তু অনেকগুলা ফাঁকা অরবিটাল আছে, নট একটা, অনেকগুলো আছে। আমি একটাকেই দেখাচ্ছি জাস্ট। ঠিক আছে, এর মধ্যে অনেকগুলো ফাঁকা অরবিটাল আছে, তাই সে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। পানি, পানি
এই দেখো পানি, পানির মধ্যে এই অক্সিজেনের মধ্যে লোন পেয়ার আছে দুইটা, ঠিক আছে, লোন পেয়ার আছে দুইটা। সো এই লোন পেয়ারটা যখনই দেখবে, ও ভাই সিলিকনের মধ্যে তো দেখি ফাঁকা ঘর আছে, সিলিকনের মধ্যে কি আছে, ফাঁকা ঘর আছে। তো ফাঁকা ঘর দেখলেই কি সেখানে যে একটু আরাম করতে ইচ্ছা করে না, একটু ঘুমাইতে ইচ্ছা করে না? ইলেকট্রনের স্বভাব এরকম, অরবিটাল যেখানেই সে পাবে সেইখানেই সে ইলেকট্রন গুলা পুশ করতে থাকে, বুঝছো? যেখানেই ফাঁকা অরবিটাল থাকবে সেইখানেই ইলেকট্রন গুলা যে জায়গা করে নিবে। সো এই ইলেকট্রন গুলা সিলিকনের ফাঁকা ঘরে আসবে। আর যেহেতু কার্বনের কোনো ফাঁকা ঘর ছিল না, তাই কার্বনে সে যেতেও পারবে না, ঠিক আছে। সো অক্সিজেন যখনই সিলিকনের কাছে যাবে তখনই ক্লোরিন, বাংলায় একটা কথা আছে তককে তককে থাকা, কে কে এই কথাটা শুনছো? বাংলায় একটা শব্দ আছে তককে তককে থাকা, মেয়েরা হয়তো এটা একটু বেশি বলে, এই শব্দটা তোমরা বেশি বুঝবা। তককে তককে থাকা মানে কোনো কিছু করার সুযোগ খোঁজা। কেউ কি শুনছো শব্দটা? এই তো মাসুমা তাফান, বললাম না এটা মেয়েরা এই শব্দটা গুলা বেশি ইউজ করে মনে হয়। তো যাই হোক, তককে তককে থাকা মানে হলো কি, যে সুযোগের অপেক্ষায় থাকা। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, একটু লিখে রাখো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের একটা স্বভাব হইল এরা খালি সুযোগ খোঁজে স্কুল পালানোর। এদের মধ্যে স্কুল পালানোর স্বভাব আছে, বুঝছো? এরা যখনই সুযোগ পায় এরা তককে তককে থাকে স্কুল পালানোর। যৌগ থেকে এরা খালি বের হয়ে যেতে চায়, এরা কখনোই কারোর সাথে যুক্ত থাকতে চায় না। এই জন্যই HCl ধূপধাপ করে ভেঙে H+Cl- তৈরি করে, HBr, H+Br-, HI, H+I-। সো এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই তিনটা মৌলের স্বভাবই হইল তারা খালি বের হয়ে যাবে যৌগ থেকে, ঠিক আছে, যখনই সুযোগ পাবে। সো এইবার দেখো, একটা ক্লোরিন এবার সুযোগ পাইছে, যেই সিলিকন তুমি তো দুইটা ইলেকট্রন পেয়েই গেছো, এবার আমাকে দুইটা ইলেকট্রন দিয়ে দাও, আমি দুইটা ইলেকট্রন নিয়ে পলায় যাই, আমি বের হয়ে যাই, বুঝছো? সো ক্লোরিন বের হয়ে যাবে। সো এই সিলিকনের এই হাতটা ফাঁকা হয়ে গেছিল ক্লোরিন যাওয়ার পরে। দেখো বাচ্চারা, দেখো একটু দেখো, এই হাতটা ফাঁকা হয়ে গেছিল, সেই জায়গাতে এখন কি আসলো? এই যে এই হাইড্রোক্সিলটা আসলো, OH। আর অক্সিজেনের হাত তো আর তিনটা হইতে পারে না, অক্সিজেনের হাত হইতে পারে দুইটাই। সো একটা সিলিকনের সাথে আর একটা অক্সিজেনের সাথে। তো এই হাইড্রোজেনটাও এবার বের হয়ে যাবে, এই হাইড্রোজেনটাও কি হয়ে যাবে, H+ হিসেবে বের হয়ে যাবে, H+ হিসেবে বের হয়ে গেল। তো H+ আর ওই সাইডের একটা Cl- মিলে HCl তৈরি করলো। লিখে নাও, পাশের হাতের যে বাটনটা, ওটা হচ্ছে হ্যান্ড রেইজ করার একটা অপশন আছে, বুঝছো? কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা হ্যান্ড রেইজ করতে পারো, বাট তোমরা গ্রুপেই এত কথা লিখো ইনবক্সে, হ্যান্ড রেইজ করার কোনো অপশনই নেই, ঠিক আছে? ওকে, সো এখানে কোনো সন্নিবেশ বন্ধন নাই ভাইয়া, কোনো সন্নিবেশ বন্ধন নাই। সন্নিবেশ বন্ধন তৈরি করতে যায়, কিন্তু দেখা যায় যে পরে আবার সে অন্যদিকে ইলেকট্রন ছেড়ে দেয়, তো এই জন্য আবার একটা সমযোজী বন্ধনে কনভার্ট হয়ে যায় সন্নিবেশ বন্ধনটা। ওকে, সো এটা হলো একটা স্টেপ, এরকম ভাবে 4 বার এটা রিপিট হবে। সো তুমি আরো 4 বার রিপিট করো, 4 বার রিপিট করো, আরো 3 বার রিপিট করো, সেম বিক্রিয়াটাই আরো 3 বার রিপিট হবে।
আরো 3 বার রিপিট, বুঝছো? কেমনে রিপিট? এমনে একটা OH তো এখানে চলেই আসলো, এই যে ক্লোরিন, আরো 3জন স্কুল পালানো স্বভাবের মানুষ আছে। তো এবার কি হইলো, এবার ভাইয়া আরেকটা পানি আসবে, বুঝছো? এই যে আরেকটা পানি আসলো, আরেকটা পানি আসলো, এইখান থেকে এই ক্লোরিন আর এই হাইড্রোজেন, এই ক্লোরিন আর এই হাইড্রোজেন তারা একসাথে যুক্ত হয়ে গেল। আর এইখানকার এই অক্সিজেনের লোন পেয়ার ছিল, এই লোন পেয়ার দিয়ে এসে সিলিকনের ফাঁকা অরবিটালের সাথে বন্ধন গঠন করলো। তাইলে সিলিকন, এবার দেখো 2টা ক্লোরিন প্রতিস্থাপিত হয়ে গেছে, আরেকটা HCl তৈরি হইল, আরেকটা HCl তৈরি হইল। তারপরে আমরা এটা থেকে দেখায় দিই, এটা থেকে আরেকটা পানি এসে যুক্ত হবে আর HCl বের হয়ে যাবে। দেখো প্লাস পানি, পানি এসে যুক্ত হয়েছে, এই যে দেখো পানি এসে যুক্ত হয়েছে আর HClটা বের হয়ে গেছে। তো শর্টকাটে বিক্রিয়া লেখার, সিরিয়াল বিক্রিয়া লেখার বৈশিষ্ট্য নিয়ম হচ্ছে এটা। চেইন রিঅ্যাকশন লেখার নিয়ম হলো এটা। তারপরে আরেকটা পানি এসে যুক্ত হবে, HCl বের হয়ে যাবে। সেম প্রসেসে তোমাদের বইয়ে লেখা আছে, তোমরা অনেকে এটা বুঝো না, বুঝাই দিলাম, একটু বইটা টাচ করে দেখবা, সেম জিনিসপাতি গুলাই আছে। তো এইভাবে সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, ক্লোরিন সব চলে যাবে। যেখানে সুযোগ পাবে, কোনো ক্লোরিন ব্রোমিন আয়োডিন বসে থাকবে না, এদের কাজই হচ্ছে তককে তককে থাকা। কখন সে সুযোগ পাবে, সুযোগ পেলেই সে বের হয়ে যাবে, বুঝছো? তাইলে আমি আজকের পুরো ক্লাসটাকে একবার রিপিট করে দেই। আজকে আর দাদুরা জানতে চ্যাট সেশনটা হইল না। আজকে আমাকে ভাইয়া, সামনে যে ভাইয়াটা থাকে তোমাদের ক্লাসটা পরিচালনা করেন, উনি বলে গেছেন যে ভাই আজকে এরপরে আরেকটা ক্লাস আছে, তো একটু তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। এরপর আরেকটা ক্লাস আছে, তো আমরা আর সময় নিব না বেশি। পরের ক্লাসে তোমাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলবো না। হ্যাঁ, অ্যালার্জির প্রবলেম, এগুলো অ্যাকচুয়ালি বাস্তব প্রবলেম, তোমাদেরকে এই বাস্তব ভিত্তিক জীবন ভিত্তিক সমস্যাগুলো জানতে হবে। জানলে দেখবে যে জীবনটা কত সহজ হয়ে গেছে, বুঝছো? না জানার কারণে অনেক সময় আমরা যে কত সমস্যায় ভুগি, স্পেশালি বাচ্চারা সব থেকে বেশি প্রবলেমে ভুগে। যারা নতুন মা বাবা হয়েছে তারা তারা পুরো অসহায়, যে আল্লাহ কি হইলো না হইলো, বাচ্চারা কাঁদতেছে, আয় হায় অসুখ হয়ে গেছে, নিউমোনিয়া হয়ে গেছে, আল্লাহ কি বাজে অবস্থা। তো যাই হোক, আমি পুরো ক্লাসটা যদি রিপিট করি আবার, দেখো আমি কি কি বলছি। অক্সাইডের ধর্ম নিয়ে আলোচনা করছিলাম, যে ধাতব ধর্ম বেশি মানে হইলো কি, তার ক্ষার ধর্মিতা বেশি হবে, মানে ইলেকট্রন দান করার প্রবণতা মানে ধাতব ধর্ম, ইলেকট্রন দান করার ধর্ম মানে ক্ষার ধর্ম। যে যত সহজে ইলেকট্রন দান করতে পারবে তার ক্ষার ধর্মিতা বেশি, ঠিক আছে? আর ঠিক উল্টাটাই হলো অম্ল ধর্মিতা। অধাতুর ধর্মকে আমরা বলি অম্ল ধর্মিতা। যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অম্ল ধর্মিতা বেশি। তো ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাকে আমরা তোমার অধাতব ধর্ম বা অম্ল ধর্মিতা বলতে পারি। তো ইলেকট্রন গ্রহণ করা কিসের উপর ডিপেন্ড করবে? ইলেকট্রন গ্রহণ করা ডিপেন্ড করবে যে যত উপরে আছে আর যে যত ডানে আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় কি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। যারা উপরে তাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যারা ডানে আছে তাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ঠিক আছে? আরেকটা বিষয় কি, জারণ মান যার যত বেশি, অর্থাৎ যে যত বেশি ইলেকট্রন দান করছে তার তত বেশি ইলেকট্রন গ্রহণ করার সুযোগ থাকে। সো আমরা এট ফার্স্টে এটাই দেখবো যে কার জারণ মান বেশি, যার জারণ মান বেশি তার অম্ল ধর্মিতা বেশি। বা জারণ মান যদি সমান হয়ে যায়, ধরো জারণ মান কি হইলো, অক্সিডেশন নাম্বার সমান হয়ে গেল, তখন আমাদের দেখতে হবে কি কার তড়িৎ ঋণাত্মকতা বেশি। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার অম্লধর্মিতা বেশি। তো আমরা জারণ মানের বেসিসে এখানে আমরা দেখছিলাম যে কার অম্লধর্মিতা বেশি। আর এর মধ্যে এটাও দেখলাম যে অ্যাসিড থেকে পানি অপসারণ করা হলে, দুইটা অ্যাসিড থেকে একটা পানি অপসারণ করা হলে যে যৌগ পাওয়া যায় তাকে বলা হয় এনহাইড্রাইড যৌগ,
ঠিক আছে? যেমন N2O3 কে আমরা বলতে পারি নাইট্রাস অ্যানহাইড্রাইড, কারণ ভাইয়া নাইট্রাস অ্যাসিডের থেকেই ওই যৌগটা তৈরি করা যায়। নাইট্রাস অ্যাসিড থেকে পানি অপসারণ করা হলে N2O3 তৈরি হয়, তাই এটার নাম হচ্ছে নাইট্রাস অ্যানহাইড্রাইড। পরীক্ষায় আসে, এটা অ্যাডমিশনে আসে। তারপরে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এই দুইটা থেকে এখনো পানি সরাইলে N2O4 পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় মিশ্র অ্যানহাইড্রাইড। পরীক্ষায় আসে ভাইয়া, মনে রাখবা। বা নাইট্রাস নাইট্রিক অ্যানহাইড্রাইড। তারপর নাইট্রিক অ্যাসিড থেকে পানি অপসারণ করা হলে N2O5 পাওয়া যায়, নাইট্রোজেন পেন্টঅক্সাইড বা হইলো তোমার নাইট্রিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে? তো এইভাবে আমরা অম্লত্বের শক্তিমত্তাটা দেখছিলাম। ওকে, যদি ভাইয়া জারণ মান সমান হয়ে যায় তখনই আমরা দেখছি যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ভাইয়া নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই সে বেশি অম্লধর্মী হবে। নাইট্রিক অক্সাইড নাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিডের চেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড হবে। ঠিক আছে? এরপর আমরা দেখলাম কিছু আছে নিরপেক্ষ অক্সাইড, অনেকটা নিউট্রাল জেন্ডারের মতো, সে কারোর সাথে বিক্রিয়া করে না। আর কিছু আছে কমন জেন্ডারের মতো, সে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে আবার ক্ষারের সাথেও বিক্রিয়া করবে। ঠিক আছে? আয়ন শনাক্তকরণের সময় তোমরা দেখছিলা যে অ্যালুমিনিয়াম অক্সাইড সে ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে সে বিক্রিয়া করতেছে, তার মানে সে নিজে অ্যাসিড। আবার সে HCl অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারবে, তার মানে সে নিজে ক্ষার। সে অ্যাসিডের সাথেও করতে পারে, ক্ষারের সাথেও করতে পারে, দুইটাই অ্যালাউ করে। ঠিক আছে? জিঙ্কের ক্ষেত্রেও তোমরা দেখছো। ওকে, সো যোজনের বিষয়ে আমরা দেখছিলাম যে বহিস্থ কক্ষপথে যতগুলা বেজোড় ইলেকট্রন থাকে অধাতুর ক্ষেত্রে, আর ধাতুর ক্ষেত্রে বহিস্তরে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলাই তার যোজনী। আর ওটাকে আমরা তড়িৎ যোজনীয় বলি, কারণ অনেক সময় এই ইলেকট্রনগুলো দান করেই সে তড়িৎগতভাবে ধনাত্মক হয়ে যায়, এই জন্য বলা হয় তড়িৎ যোজনী। ঠিক আছে? আর অধাতুর ক্ষেত্রে বেজোড় ইলেকট্রনটা। আর কার্বন 14, 15, 16 গ্রুপ 14, 15, 16, 17 এদের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে গ্রুপ 14 এর ক্ষেত্রে 8 থেকে বাদ দাও 4, তার 4 হলো যোজনী। গ্রুপ 15 এর ক্ষেত্রে 8 থেকে বাদ দাও 3 হলো যোজনী, বাট তাদের ক্ষেত্রে আরেকটা এক্সট্রা যোজনী দেখায়, 2 বেশি দেখায় 5। গ্রুপ 16 এর ক্ষেত্রে ধরো তুমি 8 থেকে বাদ দাও 2। ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস করলে দেখবা সর্বশেষ কক্ষপথে এরকম 2টা বেজোড় ইলেকট্রন আছে। এইভাবে আমরা বের করি, 8 থেকে বাদ দিলেই বেজোড় ইলেকট্রন পাওয়া যায়, তো 2টা। এবার তাদেরকে শক্তি দিতে থাকলে, উত্তেজিত করলে তার জারণ মান বাড়তে বাড়তে 4 হইতে পারে, আবার 6 হইতে পারে। যেমন সালফারের 17 এর ক্ষেত্রে 8 থেকে বাদ দাও, তুমি সর্বশেষ কক্ষপথে দেখবা একটা মাত্র বেজোড় ইলেকট্রন আছে। ক্লোরিনের একটা বেজোড় ইলেকট্রন আছে, বাট এদেরকে তুমি চাইলেই ভাঙতে পারবা তাপ দিয়ে দিয়ে। সো ভাঙলে একটা জোড় ভাঙবে, 2টা বেজোড় উন্মুক্ত হবে, তাই 2টা করে যোজনী বাড়ে, 1, 3, 5, 7। বুঝা গেল না? ইজিয়ার। তারপরে গ্রুপ 18, এটা নিয়ে অনেক কথা বলার আছে, বুঝছো? জেনন সে অনেকগুলা যৌগ তৈরি করে, ব্যাপারটা আমি ভেড়ার পাল দিয়ে বোঝাবো, বুঝছো? একজন গরিব রাখাল আর একজন খুব ধনী রাখাল, এই একটা গল্প আছে, তাইলে এটা বুঝবা। আমি রাখালের গল্প বললে, আজকে তো আর সুযোগ পাই নাই, আমরা রাখালের গল্প বলবো না, হ্যাঁ? মনে করাই দিও, এই যে রাখালের গল্প দিয়ে এটা বোঝা যায়। তো এই আর কি, তো 2 করতে করতে বাড়তে থাকবে। তো গ্রুপ 15-তে হয় 14-তে হয় একটা যোজনী, তারপরে হয় 2টা, 3টা, 4টা, এমন ভাবে তোমরা আগাবা। তারপরে আমরা সর্বশেষ দেখলাম কার্বন মনোক্সাইড কিভাবে গঠিত হয়, সন্নিবেশ বন্ধন কিভাবে গঠিত হয়, তারপরে তার জীবনীটা তোমরা লিখবা আজকে। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া মানে কি, তারা কেন হয়, এবং তার মেকানিজমটা। বুঝা গেল? তো এই হলো আজকের ক্লাসের সবকিছু। আশা করি বুঝতে পারছো। আবার ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকে বুয়েট কেমিস্ট্রি রোডম্যাপ সিরিজটা লঞ্চ করার কথা ছিল, কিন্তু আমরা ইউটিউবের কোনো পাচ্ছি না এখন, মানে সিরিয়াল পাচ্ছি না। আজকেও অনেকগুলা ভিডিও তোমার পাবলিশ হয়েছে ইউটিউব চ্যানেল থেকে, সো আমরা না এটাকে একটু পিছিয়ে নিয়ে যাব। আমরা ইনশাল্লাহ মার্চ মাস থেকে ওই সিরিজটা আমরা মানে কি বলে পাবলিশ করব। ঠিক আছে? মার্চ মাসে ইনশাল্লাহ, মার্চ মাসের 1 তারিখে, এবং প্রতি সপ্তাহে একটা একটা করে দিতে থাকবো।